তো আজকে আমাদের যে ক্লাসটা শুরু হচ্ছে সেটা একটা খুব ইম্পর্টেন্ট ক্লাস, খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস। সেটা হচ্ছে যে আমাদের পাওয়ার প্ল্যান্ট যে সাবজেক্টটা আছে বা পাওয়ার জেনারেশনের যে সাবজেক্টটা আছে তার একটা কম্বাইন্ড কোশ্চেন অ্যান্সার সেশন। ঠিক আছে, এখানে যতগুলো মোটামুটি কোশ্চেন নিয়েছি 90 থেকে 93টার কাছাকাছি। আগের দিনও বেশ কিছু কোশ্চেন ডিসকাশন হয়েছিল, আজকেও বেশ কিছু কোশ্চেনের ডিসকাশন আমরা করবো। ঠিক আছে, আশা করি কোশ্চেন এই ধরনেরই হবে। ঠিক আছে, আর এর মধ্যেই আমরা আমাদের সলিউশন গুলো মোটামুটি কভার হয়ে যাবে। ঠিক আছে, এর বাইরে কিছু পড়ার দরকার আপাতত নেই। চলো তাহলে শুরু করা যাক। প্রথম কোশ্চেনের এই যে প্রথম পোর্শনটা পাওয়ার প্ল্যান্টের যে পার্ট 1 যেটা আছে, এই সেট 1টা আমি 25টা কোশ্চেন অলরেডি করে ফেলেছি। ঠিক আছে, আগের দিন দেখবো আমরা করিয়েছিলাম না 25টা পর্যন্ত। এইবার সেট 2 তে চলে আসছে। বলছে, দেখো কি বলছে, reaction turbines are generally used for sites with high head and low flow, যেখানে হেড বেশি আছে এবং হাই হেড আছে এবং ফ্লোটা তোমার কম আছে। ঠিক আছে, এখানে একটা মিস্টেক হয়ে যাবে মনে হচ্ছে। আচ্ছা, স্টেটমেন্ট 2 হচ্ছে এইটা, স্টেটমেন্ট 2 হচ্ছে এইটা। বলছে ক্যাপলান এন্ড ফ্রান্সিস টারবাইনস আর রিঅ্যাকশন টারবাইনস। তো কোনটা হবে বলো? চারটে অপশন দিয়েছে, বলেছে স্টেটমেন্টস 1 and 2 আর ইন্ডিভিজুয়ালি ট্রু, the statements 2 is the correct explanation of statement 1। এরকম ভাবে সেকেন্ডটা বলেছে statement 1 and 2 are individually true but statement 2 is not the correct explanation of statement 1। এইরকম চারটে অপশন দিয়েছে। Sir, 2 is correct. Option 1 to ভুল। অপশন এ, অপশন ডি, অপশন Wrong বি number স্টেটমেন্টটা ভুল আছে। প্রথম স্টেটমেন্টটা ভুল আছে, কারণ হাই হেডের জন্য আমরা কি ইউজ করি? ইম্পালস Impulse turbine. ইম্পালস টারবাইন। ইম্পালস টারবাইন, তাই তো? অপশন ডি উইল বি কারেক্ট। বলছে ইফ এ বডি, আচ্ছা সেকেন্ড কোশ্চেনটা বলো। ইফ এ বডি White body. White body. White body. Either white body. Obviously white body. if a body reflects the entire radiation incident on it, it is called as white body, তাই না? হোয়াইট বডি কি করে? পুরো রেডিয়েশনটাকে আমাকে রেডিয়েট করে দেয়, রিফ্লেক্ট করে দেয়। In a nuclear power station, moderator is used Reduce the speed of the nucleon. Option B. to reduce the speed of neutrons. To reduce the speed of neutrons. ঠিক আছে, নিউট্রনের স্পিডটা কমানোর জন্য আমরা ইউজ করছি। বলছে হার্নেসিং লো ভ্যারিয়েবল ওয়াটার হেডস, এটা পেলটন হবে। Low variable water heads, the suitable hydro turbines with high percentage of reaction and runner adjustment vanes is Kaplan. একটা অ্যান্সার আছে ক্যাপলান টারবাইন। লো এবং ভ্যারিয়েবল ওয়াটার হেডে রিঅ্যাকশন টারবাইন ইউজ করতে হবে, তার মানে এখানে ক্যাপলান অথবা ফ্রান্সিসের মধ্যেই হবে। ঠিক আছে, লো এবং মিডিয়াম হেডের জন্য জেনারেলি আমরা কি ইউজ করি? ফ্রান্সিস ইউজ করি, তাই তো? Francis turbine. শুধু লো হলে ক্যাপলান হবে, ক্যাপলানই ঠিক বলেছে। শুধু লো হেডের জন্য ক্যাপলান হবে, মিডিয়াম হেড বলে ফ্রান্সিসটাকে বলা যেতে পারে। নেক্সট, the following are various energy sources। এর মধ্যে রিনিউয়েবল কোনগুলো জিজ্ঞেস করেছে? All of the above. all of the above are renewable sources। ঠিক আছে, কিন্তু এখানে একটা ব্যাপার আছে, এই কথাটা মানে একটু ভজগর টাইপের। মানে দেখো কিরকম ভজগর বলি, Geothermal. এটা মানে ওইভাবে ভজগর হয়। দাঁড়াও দেখাচ্ছি।
Geothermal is not renewable. ঠিক আছে, না না ঠিকই আছে, ঠিক আছে, অসুবিধা নেই, ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা নেই, ওটা রিনিউয়েবল। ওইখানে আর একটা ক্লাসিফিকেশন আছে যেটা হচ্ছে ফসিল ফুয়েল আর নন ফসিল ফুয়েল। হ্যাঁ। এই ধরনের একটা ক্লাসিফিকেশন আছে, ঠিক আছে, এটা আমি তোমাদের পরে ডিসকাস করছি। ILE হবে না রে, নন ফসিল ফুয়েল। এটা ঠিক আছে, এটা একদম ঠিক আছে। বলছে পাওয়ার প্লান্ট উইথ দ্য হাইয়েস্ট ইনিশিয়াল কস্ট, লো রানিং কস্ট এন্ড মেইনটেনেন্স কস্ট উইথ মোস্ট অ্যান্ড প্রসেস। Hydro power plant. সঙ্গে আর একটা জিনিস অ্যাড করে দাও, হাই রিলায়েবিলিটি। হাই রিলায়েবিলিটি, দ্যাট ইজ হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্লান্ট। তারপরটা দেখো, থার্মাল এফিসিয়েন্সি বার করতে বলেছে। हेलो। हाँ बोलिए। বলো। इसलिए ये thermal efficiency. ऑप्शन सी হবে স্যার। অপশন সি ইজ কারেক্ট। সব থেকে কম মেইনটেনেন্স কস্ট কার? Hydro power plant. Hydroelectric. Penstoke hydroelectric. In current situation, which of the following fossil fuels is used more in electrical energy generation? Coal. স্যার এই স্টেশনের যে থার্মাল এফিসিয়েন্সিটা বের করলেন ওটার ফর্মুলা আছে নাকি কোনো? ঠিক আছে, আচ্ছা আচ্ছা এফিসিয়েন্ট, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। Steam power plant. স্টিম পাওয়ার প্ল্যান্ট। ইলেকট্রোস্ট্যাটিক প্রপার্টিজ। ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর। অপশন ডি। Option D. অপশন ডি হবে। অপশন ডি। ইয়েস স্যার। A steam power plant produces 1 unit of electrical energy by using 0.5 kg of coal. The overall efficiency is given to be 20%. 0.5 GSCC। ক্যালোরিফিক ভ্যালু কত হবে? Efficiency is 25%. মাইক্রোফোনটা সবাই একটু বন্ধ রাখবে, হ্যাঁ? ইলেকট্রিক্যাল আউটপুট হচ্ছে 1 kWh, তাই তো? তার মানে ইলেকট্রিক্যাল আউটপুট হচ্ছে 1 kWh, 1 ডিভাইডেড বাই অ্যামাউন্ট অফ ফুয়েল বার্ন, কত কেজি? 0.5 কেজি, মাল্টিপ্লাইড বাই ক্যালোরিফিক ভ্যালুকে x ধরে নাও, ঠিক আছে, ইনটু 100, দ্যাট ইজ ইকুয়াল টু এফিসিয়েন্সি, মানে কত? 0.2। এইবার বার করো কত হচ্ছে দেখো। এটা তো অ্যান্সার মিলছে না। বুঝছে না?
বুঝছি না, বলো। অনলি 1000 আসছে এতে। স্যার মিলছে না, 1000ই আসছে। 1000 আসছে। এক কেডব্লিউএইচ সমান সমান কত কিলো ক্যালোরি পার জুল? 860, তাই না? কিলো ক্যালোরি পার জুল মনে হয়, এত কিলো ক্যালোরি হবে মনে হয়, কিলো ক্যালোরি পার জুল নয়, কিলো ক্যালোরি হবে। দেখছি ইউনিটটা কি আছে। তাহলে এটা 860 দিয়ে গুণ করতে হবে। এবার চেক করো তো, 860 ইন্টু 100 ডিভাইডেড বাই 0.5 ইন্টু 0.2, তাই তো? তার মানে এখানে হয়ে গেল একটা শূন্য, 8600। এখানে উপরে 100 আছে, অপশন 5 বি। দুগুণে 10 এর জন্য একটা শূন্য কাটা গেল। মানে 860 পর তার মানে হচ্ছে 860 ইন্টু 10 কিউব, তাই তো? এত কিলো ক্যালোরি পার কেজি। তার মানে কিছু ফর্মুলা ভুল লিখছি না, হ্যাঁ এটা ঠিক লিখেছি। 1 কিলোওয়াট সমান সমান হচ্ছে 860 কিলো ক্যালোরি, দ্যাট ইজ কারেক্ট। ঠিক আছে, ওটা ভুল লিখিনি, ওটা ঠিক লিখেছি। নেক্সট নেক্সট হচ্ছে তোমার এই ভ্যালুটা, ক্যালোরিফিক ভ্যালু বার করা। এই 100 দিয়ে যেটা গুণ করেছি এটা ভুল করেছি। 100 দিয়ে যদি গুণ না করি, ঠিক আছে, অলরেডি এখানে আপনার 0.2 হয়ে গেছে না, পার্সেন্টেজ থেকে অ্যাবসলিউটে চলে এসেছে। চলে হ্যাঁ এসছে হ্যাঁ, এইটা। 100 দিয়ে হবে না দাদা। হ্যাঁ, এই ওটা 100 হবে না। ক্যালকুলেশনটা ভুল হয়েছে। ঠিক আছে, তাহলে এবার দেখ, পুরো একটা 100 যাচ্ছে, তার মানে হচ্ছে 860। তাহলে এখানে স্যার 8600 আছে, ঠিক আছে। 8600 আসছে কিলো ক্যালোরি পার কেজি আছে। অপশন বি ইজ কারেক্ট। এইটা খেয়াল রাখবে, হ্যাঁ, এটা 1 কিলোওয়াট আওয়ার সমান সমান 860 কিলো ক্যালোরি। নেক্সট ডি। এটা তাহলে কত হবে? ডি। ওভারঅল এফিসিয়েন্সি বার করতে বলেছে, ক্যালোরিফিক ভ্যালু দেওয়া আছে, আর ফুয়েল কনজাম্পশন 0.28 কেজি পার 0.28 কেজি পার কেডব্লিউএইচ দেওয়া আছে। প্রত্যেক কেডব্লিউএইচ এ 0.28 কেজি হচ্ছে। তাহলে এখানে আমার ফর্মুলা অনুযায়ী এফিসিয়েন্সি দ্যাট ইজ ইকুয়াল টু 860 ডিভাইডেড বাই অ্যামাউন্ট অফ ফুয়েল বার্ন 0.28 কেজি মাল্টিপ্লাইড বাই তার ক্যালোরিফিক ভ্যালু হচ্ছে 10,000। দেখো তো কত হচ্ছে। কত আসছে একটু চেক করো। পুরো যদি 100 নিয়ে চলে যাই, উপরে আরেকটা 100 গুণ হবে। এবার আমার 100 দিয়ে গুণ করতে হবে।
এটা কত আসছে ফ্র্যাকশনটা দেখো, 2 শূন্য 2 শূন্য 3 শূন্য 30.79 আসছে। হ্যাঁ 79 30.79। তাহলে এটা 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজ লিখছি, ঠিক আছে, 30.79%। এখানে কেসটা কি হয়েছে, এখানে যখন আমি এই 100টাকে লিখেছিলাম, ঠিক আছে, তখন আমার উচিত ছিল এটা 20 লেখা। এটা যদি আমি 20 লিখতাম তাহলে এই 100টা অ্যাডজাস্ট হয়ে যেত। এই 0.2 লিখতে কি গন্ডগোল হয়েছে। আচ্ছা নেক্সট, হট রিজার্ভ কাকে বলে? সার্ভিসে থাকবে কিন্তু অপারেশনে থাকবে না, এ হবে answer। একটা অ্যান্সার এই আসছে। একটা অপশন এই আসছে, বলো। অপশন বি হবে, ঠিক আছে, ইট ইজ নট ইন সার্ভিস বাট ইন অপারেশন। কথাটার মানে কি? কথাটার মানে হচ্ছে, দেখো এখানে লিখেছি, হচ্ছে জেনারেটিং ইউনিটস রেডি অ্যান্ড অ্যাভেলেবল ফর সার্ভিস অ্যান্ড মেনটেন একটা অপারেটিং টেম্পারেচার বাট নট ইন অ্যাকচুয়াল অপারেশন। যার টেম্পারেচারকে মেনটেন করা হচ্ছে যাতে যে কোনো সময় তাকে চালু করা যায়। যে আর মানে এই সমস্ত ইউনিট গুলোকে বলা হয় হট ইউনিটস। হট ইউনিটস গুলোকে একসাথে যোগ করে যে টোটাল ক্যাপাসিটি তাকে বলা হয় হট রিজার্ভ। মানে যদি টেম্পারেচারটা মেনটেন থাকে বয়লারের এক কথায়, সেগুলোকে আমরা বলবো হট রিজার্ভ। আর যদি টেম্পারেচার মেনটেন না থাকে তখন তাকে বলবো কোল্ড রিজার্ভ। জেনারেটিং ইউনিটস অ্যাভেলেবল ফর সার্ভিস বাট নট মেনটেন্ড এট দা অপারেটিং টেম্পারেচার, এটাকে বলা হয় কোল্ড রিজার্ভ। রেডি রিজার্ভ কি জিনিস বলছে? হাইড্রো ইলেকট্রিক যে ইউনিট গুলো আছে, গ্যাস টারবাইন যেগুলো আছে, units has the capability to be started and loaded it quickly. খুব তাড়াতাড়ি তাকে স্টার্ট করা যেতে পারে, লোড করা যেতে পারে, ঠিক আছে, তাকে বলা হয় রেডি রিজার্ভ। একটাকে বলা হয় পারচেজ রিজার্ভ, ঠিক আছে, এইটা হচ্ছে পারচেজ রিজার্ভ। মানে কারোর কাছ থেকে ধার নেওয়া যেতে পারে পাওয়ারটা। RESERV কি বলছে দেখো, the reserve capacity which can be purchased from another system or source. It may be spinning reserve. It may be spinning reserve. Spinning reserve কি জিনিস বলছি, that is available immediately or made available after some time as per the agreement. কারোর সঙ্গে থার্ড পার্টির সঙ্গে একটা এগ্রিমেন্ট আছে, সেখান থেকে আমি কিনতে পারছি। ডিলেড রিজার্ভ কোনটা? হচ্ছে রিজার্ভ that can be made available after a certain time, maybe in few minutes or even in hours. কয়েক মিনিটের মধ্যে যেগুলোকে চালু করা যেতে পারে অথবা কয়েক আওয়ারের মধ্যে যেগুলোকে চালু করা যেতে পারে সেগুলোকে বলা হচ্ছে ডিলেড রিজার্ভ। অপারেটিং রিজার্ভের দুটো কম্পোনেন্ট, একটাকে বলে স্পিনিং, একটাকে বলে নন স্পিনিং। স্পিনিং মানে হলো which are connected to the bus and ready to take the load, যেগুলো বাসের সাথে ডাইরেক্টলি কানেক্টেড আছে এবং লোড দেওয়ার জন্য রেডি। নন স্পিনিং রিজার্ভ আর দোজ অপারেটিং রিজার্ভ which is capable of being connected to the bus loaded within a specific time. মানে যখন বাসের লোড বেশি পড়বে একটা স্পেসিফিক টাইমের মধ্যে তাকে আমি বাসের মধ্যে কানেক্ট করতে পারবো, লোড দিতে পারবো, ঠিক আছে। This results is obtained by fast generating units, যেমন গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট, হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট, এইগুলো। স্পিনিং রিজার্ভ গুলো অনেক বেশি রিলায়েবল হয় অ্যাজ কম্পেয়ার টু নন স্পিনিং রিজার্ভ, ঠিক আছে। তার কারণ হচ্ছে স্পিনিং রিজার্ভ ক্যান রেসপন্ড ভেরি কুইকলি, খুব তাড়াতাড়ি সে রেসপন্ড করতে পারছে। তাহলে স্পিনিং মানে কি? যেগুলো বাসের সাথে কানেক্টেড আছে এন্ড রেডি টু টেক দ্য লোড, আর যেগুলো বাসের সাথে কানেক্টেড আছে বাট ইট ক্যান নট টেক লোড ইমিডিয়েটলি, ইমিডিয়েটলি তাকে লোড দেওয়া যাবে না,
ঠিক আছে, সেগুলোকে বলা হবে নন স্পিনিং রিজার্ভ। ঠিক আছে, স্পিনিং আর নন স্পিনিং মিলিয়ে হয় টোটাল অপারেটিং রিজার্ভ। ইনস্টলড রিজার্ভ কোনটাকে বলা হয়? It is the difference between the generating capacity and the peak load of the system. কত generating capacity আছে আর peak load কত আছে, that is the installed reserve. Next, which of the following fuel has the more carbon? anthracite. Anthracite fuel. More oxygen? heavy oil, lignite. তোমাদের আমি আগের দিন ওই ডেটাবেসটা দিয়েছিলাম যে পার্সেন্টেজ কোনটাতে কত কি আছে, এর একটা পার্সেন্টেজ আছে। হ্যাঁ দিতে যেমন দেখো, যদি লিগনাইটের কথা বলি, ঠিক আছে, লিগনাইটের মধ্যে কার্বন রয়েছে 67%, হাইড্রোজেন ইজ 5%, oxygen is 20%, ash is 8%. That is the percentage. Bituminous is 83, 5.5, 5, 6.5. Bituminous. Anthracite যেটা আছে, anthracite অ্যান্থ্রাসাইটের যেটা আছে সেটা হচ্ছে লিখো 90%, 3%, 2%, 5%। এইটা হলো ব্যাপার। কোশ্চেনটা কোত্থেকে দিয়েছে দেখেছো? এটা কিন্তু পিওয়াইকিউ কোশ্চেন, একটা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার লেভেলের পিওয়াইকিউ কোশ্চেন এটা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। A hydroelectric generating station is supplied from a reservoir having capacity of 5 into 10 to the power 6 at the head of 200 meters. Find the total energy in kWh if the overall efficiency is 75%. Power output বার করতে বলেছে। Power output P is equal to 9.81 into eta into Q into H, তাই তো, into rho into 10 to the power minus 3 এত কিলোওয়াট। That is the power, available power. তাহলে এনার্জি বার করতে গেলে তোমার টাইম দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, সেখান থেকে তোমার ইউনিটটা বেরিয়ে আসে। ঠিক আছে, টোটাল পাওয়ারটা বার করুন। তাহলে কত হচ্ছে? 9.81, এফিসিয়েন্সি কত আছে? 75%, মানে 0.75। কিউ, কিউ হচ্ছে the rate of discharge in meter cube per second। এখানে বলা আছে রিজার্ভারের ক্যাপাসিটি। এইটা হবে মিটার কিউব। ঠিক আছে, 5 into 10 to the power 6 ইউনিটটা হচ্ছে মিটার কিউব। ঠিক আছে, তাহলে এবার বলো, এইচটা তো আমি জানি, এইচটা হচ্ছে 200 মিটার। রো হচ্ছে জলের ঘনত্ব কত? জলের ডেন্সিটি 1000। জলের ডেন্সিটি তোমার হচ্ছে 1000। আচ্ছা, কিউটা তাহলে তোমার এখানে কি হবে? কিউটা তাহলে তোমার এখানে কি হবে? কিউটা এখানে বার করা যাবে না, কারণ কিউটা আমার কাছে কি বলতো, রেট অফ ডিসচার্জ, তাই তো। রেট অফ ডিসচার্জ মানে হচ্ছে in meter cube per second, that is equal to volume by
টাইম, তাই না? তাহলে আমি এখানে কি করব, এই কিউ এর পরিবর্তে লিখবো ভি বাই টি ইন্টু 10⁻³ এই পি এর সঙ্গে টি গুণ করে দেবো, তাহলে আমার এনার্জি চলে আসবে। আর এই ভি এর ভ্যালুটা আমার এখানে দেওয়া আছে কত, 5 ইন্টু 10⁻⁶, তাহলে 9.81 ইন্টু 0.75 ইন্টু এই 10⁻³ আর 1000 দুটোকে বাদ দিয়ে দিচ্ছি। ভি এর জায়গায় লিখছি হচ্ছে গিয়ে 5 ইন্টু 10⁻⁶, এত কিলোওয়াট আওয়ার। কেন বলতো, এখানে টি দিয়ে গুণ করে দিয়েছি। এই যে রেট অফ ডিসচার্জ দেওয়া আছে, সাথে ভলিউম বাই টাইম দেওয়া আছে, ভলিউম অ্যাকচুয়ালি হচ্ছে তোমার ক্যাপাসিটি, দ্যাট ইজ দ্য ক্যাপাসিটি, ক্যাপাসিটি বাই টাইম। এই সকলটা গুণ করতে কত হচ্ছে দেখো, আচ্ছা আরেকটা ব্যাপার হচ্ছে এই যে টিটা আছে, টি এর ইউনিটটা কি হবে? টি এর ইউনিটটা যেহেতু আমি এখানে আওয়ার লিখেছি, ঠিক আছে, টি ইন আওয়ার করতে গেলে এখানে আমাকে ভাগ করতে হবে 3600 দিয়ে ভাগ করতে হবে, 3600 দিয়ে ভাগ করতে হবে, হ্যাঁ 3600 দিয়ে ভাগ করতে হবে। এইবার দেখো কত আসছে, 3600 দিয়ে ভাগ করতে হবে। টেন টু দি পাওয়ার 6টা থাকলো, কারণ 10 টু দি পাওয়ার 6 এখানেও আছে, বাকিগুলো কাটাকাটি করে দেখতে হবে। দেখো তো কত আসছে অ্যান্সার, 9.81 2.044 C sir 2.044 2.044 is correct, ঠিক আছে। এটাও PYQ কোশ্চেন, বাট দিস ইজ দ্য সেম কোশ্চেন অ্যাজ পেজ নাম্বার 23, ভিকে মেহতা স্যারের বইয়ের কোশ্চেন, ঠিক আছে, কোশ্চেন নাম্বার 2.6, সেম কোশ্চেন। আমি অনেক এক্সামিনেশনে দেখেছি ভিকে মেহতা স্যারের বই থেকে, তারপর আসফাক হোসেন স্যারের বই থেকে হুবহু প্র্যাকটিস কোশ্চেন এক্সামিনেশনে তুলে দিত। দিস ইজ ওয়ান সাচ এক্সাম্পল। নেক্সট, in hydro power stations, an enlarged body of water just above the intake and used to regulate the reservoir is called as? পড়বে অপশন সি। যেখানে জলটা জমিয়ে রাখা হচ্ছে, পড়বে। A graphical representation of discharge and time is known as? Hydrograph. Hydro. The effect of water hammer is reduced by using? Such tank. সার্চ ট্যাঙ্ক। The fuel used in nuclear power station? Uranium. ইউরেনিয়াম। বলছে which one of the following fuels is used by slow thermal nuclear reactors for power generation? থোরিয়াম Slow thermal থোরিয়াম না, বলছে ইউরেনিয়াম 235 ইউজ করা হচ্ছে। U235 The rotor used in alternators of the hydroelectric stations কিরকম হওয়া উচিত? Salient pole. Salient pole. Nuclear power stations are generally or normally used to meet বেস লোড Base load. Base load. বেস লোড। Consider the following statement regarding the nuclear power plant. তারপর মধ্যে কোনটা ঠিক হবে? One and two.
1 and 2. এইটাই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট গুলো আমরা জেনারেলি কোথায় ব্যবহার করে থাকি? কারেক্ট হতে হলে বেস লোডে জেনারেলি আমরা ইউজ করে থাকি, তাই না? The input to steam turbine is steam turbine এর ইনপুট হিসেবে কি ব্যবহার করা হয়? সুপারহিটেড স্টিম, Option C. সুপারহিটেড স্টিম, ড্রাই এন্ড সিসি, Dry and superheated steam. Kaplan turbine is a low head axial flow, low head axial flow and large water storage. তিনটে ক্ষেত্রেই আমরা ক্যাপলান টারবাইনকে ইউজ করতে পারবো, ঠিক আছে? অ্যাকচুয়ালি এখানে একটাই কোশ্চেন দেওয়া ছিল, আমি এটাকে তিনখানা বানিয়ে দিয়েছি। একটা কোশ্চেন এরকম ছিল যে লো হেড আর অ্যাক্সিয়াল ফ্লো টারবাইন, একটা কোশ্চেন ছিল লো হেড আর লার্জ ওয়াটার স্টোরেজ। The pH value of water used in boiler is slightly more. Option D. Option D. option D. D. Option D is correct. হ্যাঁ, অ্যালকালাইন রাখা হয়। ভারতীয় কোলের অ্যাশ কন্টেন্ট কত হয়? 25%. অপশন ডি হবে এখানে। বলছে 60 স্যার এই কোশ্চেন গুলো কনফিউজন। 25% বলছে। ইন্ডিয়ান কোলের অ্যাশ কন্টেন্ট বলছে 25%। 30 to 35% থাকে। হ্যাঁ, বলো বলো কি বলছিলে, বলো ভাই সকল। The fertile material is Uranium 238. 138। আইডি ফ্যান কোথায় বসানো হয়? Bottom. না বটম। বটম। হ্যাঁ, বটমে। Hmm. বটম হবে না টপ হবে? Bottom. বটম স্যার বটম। চিমনির নিচে থাকে। আমার তো মনে হচ্ছে টপ হবে, চেক করে দেখো তো একবার। মানে বয়লারে কোথাও লো রেট থাকে নাকি এটা বলতে চাইছি। ইনডিউস ড্রাফট ফ্যান যেটা হয় সেটা টপে থাকে মনে হচ্ছে। হ্যাঁ, একটু চেক করো, এটা অনলাইনে গুগল সার্চ করো তো। আই থিঙ্ক টপই হবে, আর বটমটা হবে মনে হয় ফোর্সড রড। শব্দটা ড্রাফট নয়, ড্রট হবে। ফোর্সড রডটা বটমে, তোমার বটমে থাকে সদ্দুর মনে হচ্ছে। চেক করো একবার অনলাইন। টপ স্যার। হ্যাঁ, টপ। ইনডিউস ডট প্যান টপে থাকে, তাই তো? হ্যাঁ, ইনডিউস ডট প্যান টপে থাকে, ঠিক। বলছে the installed capacity of hydroelectric power generation in India. 500 megawatt. B. অপশন ডি 55 গিগাওয়াট। 55 gigawatt is correct. 55 D 55 gigawatt. আচ্ছা, টোটাল ইনস্টলড ক্যাপাসিটি as of Q2 2025 কত আছে? 485 গিগাওয়াট। 485 485 gigawatt। 50.1% আমরা নন ফসিল ফুয়েলে চলে গেছি। রিনিউয়েবল এর মধ্যে 38.08%, লার্জ হাইড্রোতে 1.19 10.19, নিউক্লিয়ারে 2% এর কাছাকাছি, ফসিল ফুয়েলসে 49.9%, out of which 44% is of coal. এখনো ডিজেল কিছু কিছু জায়গায় ইউজ হচ্ছে। তাহলে কোনটা অ্যান্সার হবে এটার? অপশন ডি। Installed capacity of the vessel 485. The pressure of working fluid is developed in
Super heat water pump. Heat water pump. Heat water pump development. Correct. Design power factor of DG set. Design power factor of DG set কত হয়? 0.8. The permissible percentage of overload in DG sets for 1 hour in every 12 hours of operation কত? অথবা maximum permissible percentage of unbalance in phase loads in the DG sets কত হয়? দুটোই সেম, দুটো পরিমাণটা সেম। অ্যাকচুয়ালি ওই জন্য কোশ্চেনটাকে আমি একটা মার্চ করে দিয়েছি, সিঙ্গেল কোশ্চেন করে দিয়েছি। %10 বলছে, এটা বলছে 10%। পারমিসিবল ওভারলোডিং 10% করা যায়। The starting current value of the DG set should not exceed -% of the full load capacity. স্টার্টিং কারেন্টটা ডিজি সেটের যেটা থাকে সেটা ফুল লোড ক্যাপাসিটির কত গুণের বেশি হওয়া উচিত নয়। 200%. Auxiliary power consumption in DG sets at full load in its operating capacity is about 1 to 2%. 1 to 2%. Pelton wheels are most efficient under the condition of কখন মোস্ট এফিশিয়েন্ট হবে পেল্টন হুইল টারবাইন? High pressure, low flow. যখন প্রেসার বেশি থাকবে বাট ফ্লোটা কম থাকবে। The public sector unit associated with the manufacturing of steam power plant equipment in India, BHEL. Moderator in nuclear power plant is used to B. Control the chain reaction. Control the chain reaction. chain reaction controlling এর জন্য। বলছে safety valves releases excess steam when the pressure of the steam inside the boiler exceeds rate pressure, and as per boiler regulations every boiler must be fitted with 2 safety valves. Which of the following is not example of a safety valve? এর মধ্যে কোনটা সেফটি ভালভের এক্সাম্পল নয়? এর মধ্যে কোনটা সেফটি ভালভ নয়? বলছে লো স্টিম আর হাই ওয়াটার, এটা কোনো সেফটি ভালভ নয়। ফার্স্ট ব্রিডার রিঅ্যাক্টরে মডারেটর হিসেবে কি ইউজ করা হয়? Heavy water. বলছে ফার্স্ট ব্রিডার রিঅ্যাক্টরে মডারেটর হিসেবে কি ইউজ করা হয়? হেভি ওয়াটার একটা অ্যান্সার আসছে। The correct answer is no moderator No is moderator required. required. No moderator is required. ঠিক আছে, অপশন ডি। Either power plant of run-off river type should be provided with a pondage so that পন্ডেজ দেওয়ার মানেটা কি? একটা পুকুর থাকবে, জলের ব্যবস্থা দিলে কি হবে? জল জমানোর সুবিধা থাকলে কি সুবিধা হবে? The farm capacity will be increased. Power generating capacity বা farm capacity যেটা হবে সেটা ইনক্রিজ করবে। A generating station which has a high investment cost and low operating cost is casually operated as Base load station.
high investment, low operating cost is a base load. Base load station. Most of the steam turbine alternators are wound for Two poles. Two pole. Two poles. হাই স্পিডের জন্য করা হয় তো আরে টু পোল, এই জন্যই আমরা এখানে সিলিন্ড্রিক্যাল পোল ইউজ করে থাকি, তাই তো। সিলিন্ড্রিক্যাল পোল গুলোর কি হয়, স্মল ডায়া হয়। স্মল ডায়া হলে অ্যাক্সিয়াল লেন্থটা বড় হয়ে যায়, লার্জ হয়ে যায়, অ্যাক্সিয়াল লেন্থটা লার্জ হয়ে যায়। The disadvantage of renewable energy source is or are All of them are good. All of them. সবকটাই ঠিক, সবকটাই আমার কাছে প্রবলেম। What is pulverized coal? A হবে। Option A. Broken, তাই না? Broken coal আমরা বলে থাকি pulverized coal. In hydro power station, সার্জ ট্যাঙ্কের কি কাজ? C. Hammering effect. Control the Water flow. water Water flow. flow. ঠিক করে বলো। Sir, actually pressure variation. Option A. প্রেসার ভেরিয়েশন হবে এটা। প্রেসার ভ্যারিয়েশন হবে। 50 প্রেসার degree। ভ্যারিয়েশন ইন পেন স্টকের মধ্যে যে ওয়াটারের ফ্লোটা হবে সেই প্রেসারটাকে আটকাতে হবে, তো চেঞ্জ করতে হবে, কন্ট্রোল করতে হবে। The power output of hydroelectric power plant depends on এই যে পাওয়ার আউটপুট লিখলাম না 9.81 QH theta rho into 10 to the power minus 3 অপশন ডি হবে। D. D. Head discharge efficiency of the system. বলছে compare the turbines in conventional coal-fired thermal stations, nuclear power station turbines used at steam. Used steam at Low pressure and low temperature. low pressure and B হবে। low pressure and high temperature. নাকি? না low pressure and low temperature. না, ঠিক, দুটোই কম থাকে। লো প্রেসার থাকে, টেম্পারেচারও কম থাকে। কারেক্ট, অ্যাবসলিউটলি কারেক্ট। The chain reaction is controlled by Graphite rod. Graphite rod. Cadmium rod. যা পারে তাই বলে। চেইন রিঅ্যাকশন কন্ট্রোল কে করে? মডারেটর করে তো। গ্রাফাইট রডস, অপশন সি হবে। ক্যাডমিয়াম রড হবে। ক্যাডমিয়াম রড হবে না, ক্যাডমিয়াম রড হবে। দেখো ঠিক করে। Chain reaction is controlled by cadmium rods. Power intended to be available under emergency condition is termed as emergency condition যে পাওয়ারটা available থাকবে সেটা the power intended to be available is called as firm power. The largest thermal power station in India is এনটিপিসি বিন্ধ্যাঞ্চল। NTPC Vindhyachal. মধ্যপ্রদেশে আছে। মধ্যপ্রদেশ 4760 ওয়াট। ভুল লিখেছি, 4760 মেগাওয়াট হবে। Reynolds number of 1000 indicates
ল্যামিনার ফ্লো। আমরা পড়েছি, বাংলায় পড়েছি সমান্তরাল প্রবাহ আর ধারালেখ প্রবাহ বলছি এটাকে। ল্যামিনার ফ্লো আর টার্বুলেন্ট ফ্লো। মানে ল্যামিনার ফ্লো মানে হচ্ছে কি, যখন জলটা পড়ছে তখন বোঝা যাচ্ছে না যে, ধরো কল থেকে জলটা পড়ার সময় দেখবি অনেক সময় জলটা যে বেরিয়ে আসছে একই স্পিডে হওয়ার জন্য জলের ফ্লোটাকে বোঝা যায়, এটা বলে ল্যামিনার ফ্লো। আর টার্বুলেন্ট ফ্লো মানে হচ্ছে জলের ডিফারেন্ট লেয়ারের মধ্যে যদি স্পিড ডিফারেন্স ক্রিয়েট হয় তখন ওই জলের ফ্লোটাকে আলাদা করে আইডেন্টিফাই করা যায় যে জলটা পড়ছে বলে। ঠিক আছে, দ্যাট ইজ বেসড অন রেনল্ড নাম্বার। এই সংক্রান্ত আরো বেশ কিছু ইনফরমেশন আছে, দেখবে। এই সংক্রান্ত আরো বেশ কিছু ইনফরমেশন আমার কাছে আছে। রেনল্ড নাম্বারের কথাটা এখানে লেখা আছে, তোমাদের এড়িয়ে গেলাম নাকি? এইখানে লেখা আছে। এড়িয়ে গেলাম রেনল্ড নাম্বার স্যার। এই যে কে কে বলা হয় রেনল্ড নাম্বার, কে ইজ দ্য রেনল্ড নাম্বার, এখানে লেখা আছে, হাইলাইট করা আছে। Which on the basis of experiment it is observed that a tube of radius 1 centimeter flow is laminar if the Reynolds number is 2000. In general, when the Reynolds number is less than 2000, the flow is laminar, whereas above 3000 the flow is turbulent. ঠিক আছে, মানে 2000 এর কম হলে সেটা হবে ল্যামিনার ফ্লো, 3000 এর বেশি হলে সেটা হয়ে যাবে টার্বুলেন্ট ফ্লো। In this transition region from 2000 to 3000, the flow is unstable and may change from one type to another. মানে পার্টিকুলারলি 2000 থেকে 3000 এর মধ্যে আমি বলতে পারবো না যে ফ্লোটা ল্যামিনার আছে না টার্বুলেন্ট আছে। দুটো, ধরো এরকম ভাবে জল বয়ে যাচ্ছে, ঠিক আছে, এই যে জল পড়ছে, ধরো এরকম জলের এগুলো মাল্টিপল লেয়ার হবে, এই 1 2 3 4 5 5খানা লেয়ার হবে। এদের মধ্যে যদি স্পিডের ডিফারেন্স হয় তখন টার্বুলেন্ট ফ্লো তৈরি হয় ইন্ডিভিজুয়াল। কিন্তু তাদের মধ্যে যদি কোনো স্পিড ডিফারেন্স না থাকে তখন সেটাকে ল্যামিনার ফ্লো বলে। Which of the following contributes to the improvement of efficiency of Rankine cycle in the thermal power plant? অপশন ডি, ডি হবে। Option D is correct. Reheating the steam at intermediate stage এর জন্য বাড়ছে, efficiency বাড়ছে। Regeneration use of steam for heating boiler feed water এর জন্য বাড়ছে। Use of high pressure steams, ঠিক আছে, সেটাও ইমপ্রুভ করছে। অপশন এ। Yes, সহজ কোশ্চেন হয়ে যাবে, thermal cost reduce করেছে। In steam turbine plant, extraction of heat from the flue gases to heat the feed water অপশন বি is done by economizer. Correct. The main function of shielding a nuclear reactor is to provide protection against Gamma রে। গামা রে। gamma rays. What are the main parts of a DG set? অপশন ডি, ইঞ্জিন অপশন অল্টারনেটর, ডি। Option B একটা আছে।
Engine alternator exciter. Engine alternator exciter. Option D is correct. The radiator engine of a DG set is filled with Coolant. radiator of engine. Radiator. এর মধ্যে বলছে দুটোই থাকে, কুল্যান্টও থাকে, নরমাল Coolant ওয়াটারও। and normal water. Bus bar temperature rise in DG set is proportional to Square of current. Correct. efficiency of DG sets ranges from 40 to 45%. B. 3 to 45%. So within the temperature, within the boiler in thermal power station, the steam has the highest temperature. কোথায় সবথেকে বেশি টেম্পারেচার থাকে? Superheater. Superheater. সুপার হিটার সবথেকে বেশি টেম্পারেচার। বলছে the most appropriate operating speeds in RPM of the generators used in thermal, nuclear and hydro power plants B of related to answer B. Option B হবে। Sir, B. Option B is correct. A sudden reduction in the load of the generator causes the generator to close the turbine gates and thus creates an increased pressure in the penstocks. এর ফলে কি হয়? Hammering oil. Hammering effect. এর মধ্যে কোনটা হবে? Water hammer phenomena Water hammer is correct. Water hammering phenomena is correct. ঠিক আছে, এই পর্যন্ত আমাদের হয়ে রইল কোশ্চেন অ্যান্সারের পোরশনটা। দু তিনটে জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে এরপরে আমরা পড়বো হচ্ছে থার্মাল পাওয়ার প্ল্যান্ট। থার্মাল পাওয়ার প্ল্যান্ট থিওরিটিক্যাল পোরশন থার্মাল পাওয়ার প্ল্যান্টের এখানে চলবে এরপরের পোরশন। তোমাদের একটা জিনিস আমি বলে রাখছি, সেটা হচ্ছে অন্য দুটো ব্যাচের হয়ে গেছে, যারা পিডিসিএল এ রয়েছে, ঠিক আছে, তাদেরকে আমি একটা রিনিউয়েবল এনার্জির একটা কোশ্চেন সেট আগে করিয়েছি, কয়েকটা দিন আগেই করিয়েছি রিনিউয়েবল এনার্জি, ঠিক আছে। সেই যে ভিডিওটা আছে, সেই ভিডিওটা আমি তোমাদের অ্যাপে, তোমাদের সেগমেন্টে আলাদা করে তুলে দেবো পাওয়ার সিস্টেমের মধ্যে, ঠিক আছে, তোমরা ওইটা একটু দেখে নেবে। আর এই যে ভিডিওগুলো আপলোড হচ্ছে, এই ভিডিওগুলো তোমাদেরও পাওয়ার সিস্টেমের মধ্যে আপলোড হচ্ছে, দেখবে, ঠিক আছে। তো এই পোর্শনটা তোমাদের রেকর্ডেড ভার্সনে আমি তুলে দেবো, কয়েকটা দিন আগে রিনিউয়েবল এনার্জিটা আমি পড়িয়েছি, ঠিক আছে। আচ্ছা, কেএমসি যারা ছেলেরা আছো তাদেরকে বলছি, তোমাদের দেখবে আজকে রাত্রির বেলা একটা ক্লাস হবে ক্র্যাশ কোর্সে, ঠিক আছে। সেখানে পাওয়ার ইলেকট্রনিক্স হবে, ঠিক আছে, পাওয়ার ইলেকট্রনিক্স হবে আজকে। আর গতকাল মানে কালকে হবে হচ্ছে মেটেরিয়াল সায়েন্স, মেটেরিয়াল সায়েন্স, ঠিক আছে। এই দুটো আমি পড়াবো। আমি অড সাবজেক্ট গুলো আগে কভার করছি, ঠিক আছে, যেগুলো যেগুলো মোটামুটি অড সাবজেক্ট। বাদ বাকি আমাদের মেশিন অব্দি ওখানে হয়েছিল, পাওয়ার সিস্টেম, অ্যানালগ ইলেকট্রনিক্স, ডিজিটাল ইলেকট্রনিক্স, তারপরে ট্রাকশন মানে ইউটিএইচডি, ঠিক আছে, তারপরে ইডিইসি অ্যান্ড ইআইএমটি। এই সাবজেক্ট গুলো অলরেডি আমাদের কাছে প্রি রেকর্ড অ্যাভেলেবেল আছে, তোমরা যদি চাও আমরা আপলোড করে দিতে পারি, প্রি রেকর্ড অ্যাভেলেবেল আছে, আমরা আপলোড করে দিতে পারি, ঠিক আছে। তোমাদের যে এক্সাম ডেটটা দেখেছো তো, 9/11/25 ডিক্লেয়ার হয়ে গেছে, ঠিক আছে। আর তোমাদের যে মক টেস্টটা আছে, সেই মক টেস্টটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে, অ্যাপে অলরেডি আপলোড করা আছে। যারা অ্যাক্সেস নাওনি, ঠিক আছে, তারা কিন্তু অ্যাক্সেস, আমাকে একটা মেসেজ করছো সবাই, যারা যারা মেসেজ করেছে সবাইকে দিয়ে দিয়েছি, জাস্ট আমাকে একটা মেসেজ করবে, তোমাদের অ্যাপ বেসড টেস্ট সিরিজটার অ্যাক্সেস দিয়ে দেবো, ঠিক আছে। যারা পিডিসিএল এ পড়ছো তাদের টেকনিশিয়ানটা শেষ হয়ে গেছে, টেকনিশিয়ানটা কভার হয়ে গেছে, পুরোপুরি আপলোড করা আছে। যারা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইলেকট্রিক্যাল আর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইনস্ট্রুমেন্টেশন পড়ছো, তাদের মক টেস্ট একখানা রেডি হয়েছে,
এরপর আমরা আস্তে আস্তে পড়ছি, ঠিক আছে? তো একটাই তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, তোমরা একটু আমাদের সাথে একটু কোঅপারেট করবে। যদি কোনো অ্যান্সার কি দেখছো যে স্যার ভুল হচ্ছে, ঠিক আছে, সেটা কিন্তু আমাকে একটু জানাবে যে স্যার এই কোশ্চেনের অ্যান্সার কিটা ভুল আছে, রং অ্যান্সার কি আছে। এবার ব্যাপারটা হচ্ছে কি, ধরো আমি কোশ্চেন সাজেস্ট করে দিচ্ছি, ঠিক আছে, এবার সাজেশন করার পর সেটা একজন টাইপ করছে, ঠিক আছে, পার্সন 1 টাইপ করছে, সেই পার্সন 1 এর টাইপিংটা পার্সন 2 যে আছে সে অ্যাপের মধ্যে আপলোড করছে, ঠিক আছে। সেই আপলোডের পর তোমরা সেই টেস্টটা দিতে পারছো, মানে আমার কাছ থেকে কোশ্চেনটা প্রথমে রিলিজ হচ্ছে, তারপর টাইপ 1 যে টাইপ করছে একটা ছেলে আর একজন মেয়ে সেটাকে অ্যাপের মধ্যে তুলছে। ডিউরিং দিস প্রসেস কিছু কিছু ওই সিম্বল বা কিছু কিছু হয়তো ডেটা মিসিং হয়ে যেতে পারে, কারণ এখানে আরো 2জন পার্সন যুক্ত হয়ে আছে। ওই জন্য কোনো প্রবলেম যদি তোমরা দেখো সেটা আমাকে নোটিফাই করবে যে স্যার এখানে এটা কোশ্চেনটা ভুল হতে পারে, ঠিক আছে। কারণ এই পুরো জিনিসটাকে মানে আমি একা কন্ট্রোল করতে পারছি না, এটা আমার পক্ষে কন্ট্রোল করা পসিবল না, ঠিক আছে। তো যার জন্য তোমরা কিন্তু এটা একটু মেক শিওর করবে, যদি কোনো কোশ্চেন ভুল হয়, মনে হচ্ছে যে স্যার এটা ভুল হয়েছে, সেটা কিন্তু তোমরা অবশ্যই আমাকে জানাবে, কারণ ম্যাক্সিমাম কেসে টাইপিং এরর হতে পারে, ঠিক আছে। ধরো 10⁶ আছে, ওটা পাওয়ারে না গিয়ে 106 হয়ে গেছে, ঠিক আছে। তো এইরকম বেশ কিছু মিস্টেক হতে পারে, কারণ এখানে যে টাইপ করছে সে টেকনিক্যাল পার্সন, এও টেকনিক্যাল পার্সন, বাট এ নন টেক, এ অ্যাকচুয়ালি কম্পিউটার সায়েন্সের একজন করছে, ঠিক আছে। এই ইলেকট্রিক্যালের লোকই টাইপ করছে, বাট এখানে একটা গন্ডগোল হতে পারে টাইপিং এ। এটা আমি বলে রাখলাম, তোমাদের যদি কোনো সমস্যা হয় তোমরা কিন্তু বলবে, ঠিক আছে, যে স্যার এখানে টাইপিং এ মিস্টেক হচ্ছে। কারণ অ্যাপের মধ্যে তুলতে আমাদের প্রচুর সময় লাগছে, আর অ্যাপ বেসড টেস্ট সিরিজ এই কারণে পড়েছি, তার কারণ হচ্ছে তোমরা যারা টেস্ট দেবে, টেস্ট দেওয়ার পর টেস্টের যে মার্কসটা আছে সেটা ডিক্লেয়ার করবে, ঠিক আছে। টেস্ট পেপার যখনই আপলোড হয়ে যাবে, টেস্ট পেপার আপলোড হয়ে গেলেই আমি তোমাদের জানিয়ে দেবো যে টেস্ট পেপার ইজ আপলোডেড, তোমরা টেস্ট দাও, একটা করে টেস্ট দাও, তার রেজাল্ট আমাকে পাঠাও, ঠিক আছে। কেএমসির কিন্তু ফুল টেস্ট আপলোড করা হয়ে গেছে, 10খানা টেস্ট আপলোড করা হয়ে গেছে, তোমরা সেটা দেবে এবং জানাবে। এটা কিছু ইনফরমেশন ছিল দেওয়ার, সেটা দিয়ে দিলাম। টাইপিং এরর হচ্ছে এমন একটা এরর যেটাকে আমরা পুরোপুরি এলিমিনেট করতে পারবো, ঠিক আছে। ইট উইল কাম ইন সাম ওয়ে অর দি আদার, সাম ফর্ম অর দি আদার। এটা একটা আমাদের কাছে ডিসঅ্যাডভান্টেজ, এটা আমরা কিছু করতে পারবো না। আচ্ছা, আজকে এখানে আমাদের একটা নোট আছে, পুরোটাই থার্মাল পাওয়ার প্ল্যান্টের উপর, ঠিক আছে। থার্মাল পাওয়ার প্ল্যান্টের বেসিক থেকে একদম ডিটেলস এর নোট এখানে অ্যাভেলেবেল আছে। আচ্ছা, থার্মাল পাওয়ার প্ল্যান্ট, ঠিক আছে। তো a plant that a power plant is assembly of systems or subsystems to generate electricity. Electricity generation এর পারপাসে যেটা ব্যবহার করা হচ্ছে, that is our power plant. Systems of subsystems, ঠিক আছে। বেসিক স্টেপ গুলো এখানে লেখা রয়েছে। প্রথমে কি বলা হচ্ছে দেখো, বলছে a power plant may be defined as machines or assembly or equipment that generates and delivers a flow of mechanical or electrical energy. The main equipment for this generation of electric power is generator. When coupling it to a prime mover, it runs the generator. যখন টারবাইনটাকে আমি when coupling it to a prime mover, যখন প্রাইম মুভারের সঙ্গে কাপল করা হচ্ছে তখন সেটা জেনারেটর হিসেবে কাজ করছে, ঠিক আছে। The electricity is generated. This type of prime mover determines the type of the power plant, ঠিক আছে। কি ধরনের পাওয়ার প্ল্যান্ট আছে সেটা ডিসাইড করছে। যেমন এখানে কয়েকটা কথা বলা হয়েছে, যেমন স্টিম পাওয়ার প্ল্যান্ট, গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আর হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট। আমরা আমাদের এই যে পাওয়ার সিস্টেমের ক্লাসটা হবে সেখানে দুটো পার্ট থাকবে, ঠিক আছে। একটা হচ্ছে কনভেনশনাল পাওয়ার প্ল্যান্ট,
আর একটা হচ্ছে নন কনভেনশনাল পাওয়ার প্ল্যান্ট। এই দুটো ভাগে আমরা ভাগ করব। হ্যালো, প্রথমে হ্যাঁ বলো, কেউ কিছু বলছো? কেউ কিছু বললে? যাই হোক, একটা হচ্ছে কনভেনশনাল পাওয়ার প্ল্যান্ট, একটা হচ্ছে তোমার নন কনভেনশনাল পাওয়ার প্ল্যান্ট। এই দুটো ভাগই আমরা করব। আমরা বেসিক্যালি এগুলো থিওরিটিক্যাল পয়েন্ট অফ ভিউটা দেখবো না, আমরা অ্যাকচুয়ালি কি করব, একটু স্কিপ করে যাবো। যেরকম ভাবে আমরা প্রথমে ধরো কোশ্চেন গুলো দেখলাম, ওই কোশ্চেনের ভিত্তিতে আমরা তার ব্যাকগ্রাউন্ড স্টাডি করবো আর কি। এখানে লেখা অনেক কিছু আছে, এগুলো জেনে আমাদের লাভ নেই। তো আমরা এই ভাগটা করবো, ঠিক আছে, ডাইরেক্ট কনভেনশনালের মধ্যে কি কি রয়েছে আর নন কনভেনশনালের মধ্যে কি কি রয়েছে, ঠিক আছে? এই সব কটাকেই আমরা ছোট ছোট হাইলাইট করে করে স্টাডি করব। থার্মাল পাওয়ার প্ল্যান্ট সম্বন্ধে এখানে একদম ডিটেলসে লেখা রয়েছে, স্টার্টিং ফ্রম ফুয়েল থেকে। The conversion of electrical energy is usually made using one or more of the following sources. ফসিল ফুয়েল আমরা ইউজ করতে পারি, তার কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ ছোটবেলাকার জিনিস এগুলো দেখবো। কোল অ্যাজ ফুয়েল, কোথায় কোনটা ব্যবহার করা হয়, কোথায় কোথায় সোর্স আছে, সে সমস্ত সম্বন্ধে বলা হচ্ছে। বিগ কোল মাইন্স ইন আওয়ার কান্ট্রি, যেমন ঝাড়িয়া অ্যান্ড বোকারো ইন বিহার, রানীগঞ্জ ইন ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, টাইপ অফ কোলের কথা বলা হচ্ছে, কি কি টাইপের কোল আছে এগুলো আমরা এতক্ষণ ধরে দেখছিলাম। এখান থেকে কোশ্চেন আসছে, তার মানে বুঝতে পারছো এই জায়গাটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমাদের পারপাসটা হচ্ছে কি, কোশ্চেন থেকে আইডেন্টিফাই করা পার্টিকুলার কোন জায়গাটা আমি পড়বো, যদি আমার থিওরিটিক্যাল পড়তেই হয়। ঠিক আছে, বাদ বাকি আগের ওই সমস্ত ভূমিকা পড়ার আমার দরকার নেই, ওখানে আমার মিনিংলেস, ওইখানটা পড়ার কোনো গুরুত্বই নেই। ঠিক আছে, তো এইখানটা নিয়ে আমাদের যে ওই অ্যাশ কন্টেন্ট, ওয়াটার কন্টেন্ট, ঠিক আছে, কার্বন কন্টেন্ট, ওইখান থেকে কোশ্চেন আসছে। এই জিনিসটা আমাকে খেয়াল রাখতে হচ্ছে। আদার সোর্সেস অফ এনার্জি বলে এখানে আরো কিছু সোর্স বানিয়েছে ওরা। প্রথমে স্টিম পাওয়ার প্ল্যান্ট সম্বন্ধে বলছে, দু একটা লাইন একটু পড়ে দেখা যাক। বলছে স্টিম ইজ দ্য ইম্পর্টেন্ট মিডিয়াম of producing mechanical energy. Steam has the advantage that it can be raised from water which is available in abundance. It does not react much with the materials of the equipment of the power plant and is stable at temperatures required for the plant. Steam is used to drive the steam engines, steam turbines, etc. Steam power stations is most suitable where coal is available in abundance. যেখানে কোলের অ্যাভেলেবিলিটি বেশি আছে সেখানে এটাকে আমরা ইউজ করতে পারছি। ঠিক আছে, যেখানে কোলের অ্যাভেলেবিলিটি ইন অ্যাবান্ডেন্স আছে। আমাদের ইন্ডিয়া বলো, চায়না বলো, এই সমস্ত জায়গায় এখনো কোলের উপর ডিপেন্ডেন্সিটা বেশি। তবে ওই তোমাদের ওই একটা চার্ট দেখালাম যে 2025 সালে ভারত কিন্তু ওই নন ফসিল ফুয়েল, নন রিনিউয়েবল নয় কিন্তু নন ফসিল ফুয়েল, এই যে নন ফসিল ফুয়েল কথাটা বলছে, এই নন ফসিল ফুয়েলের মধ্যে আবার সেই প্রবলেম হচ্ছে। নন ফসিল ফুয়েলের মধ্যে তোমার যেমন রিনিউয়েবল এনার্জি আছে, তেমন রয়েছে হচ্ছে থার্মাল, হাইডাল। হাইডালের মধ্যে লার্জ আর স্মল দুটো টাইপ হয়, আর নিউক্লিয়ার। এই যে তিনটে নন ফসিল ফুয়েল বেসড যে পাওয়ার প্ল্যান্ট আছে, এইটা রিসেন্টলি ক্রস করেছে 50.1%। দেখলে না কোশ্চেন অ্যান্সার আমি দেখালাম তোমাদের। দ্যাট ইজ দ্য রিসেন্ট অ্যাচিভমেন্ট অফ 2025। ঠিক আছে, আই থিঙ্ক জুনে এটা হয়েছে। এর আগে পর্যন্ত এটাকে এরকম ভাবে করা পসিবল ছিল না। তবুও তোমরা দেখলে যে এই রিনিউয়েবল এর মধ্যে অ্যাকচুয়ালি কত পার্সেন্ট ছিল মনে আছে? তো সেটা আমি তোমাদের দেখিয়েছিলাম 38%-এর কাছাকাছি। রিনিউয়েবল এনার্জি আস্তে আস্তে আমাদের গ্রোথ হয়েছে, অনেকটাই আবার মানে ইয়ে বেড়েছে। তো
তো এই কোশ্চেন গুলো যখন তোমরা কোনো বই থেকে পড়বে একটু চিন্তা ভাবনা করে পড়বে, ঠিক আছে? ম্যাক্সিমাম বইয়ের যে অথর গুলো লিখেছে কোশ্চেন গুলো বা বইগুলো যখন লিখেছে সেগুলো আজ থেকে 10 বছর আগে কাজ, এবং সেই বইগুলো কিন্তু রিপ্রিন্টেড হচ্ছে। সেখানে এই ওরিয়েন্টেড যে ডেটাবেস গুলো থাকবে সেগুলো সব ভুল থাকবে। আমাদের বর্তমানে রিনিউয়েবল এনার্জিতে কিন্তু অনেকটা ডেভেলপমেন্ট হয়েছে, নন ফসিল ফুয়েল বেস ডেভেলপমেন্ট 50.1% হয়ে গেছে। ফসিল ফুয়েলটা কিন্তু 49 পয়েন্ট সামথিং নেমে এসেছে, ঠিক আছে? নন ফসিল ফুয়েল মানে এইগুলো বলছে। আমাদের অ্যাপ্রোচটা ভালো করে বলবে, আমরা কিন্তু এই থিওরিটা পড়ছি না, কিন্তু আমরা যে কোশ্চেন করেছি সেই কোশ্চেনের ভিত্তিতে দেখছি আমাদের কি কি আর এক্সট্রা অ্যাড করা যেতে পারে আমাদের নোটের মধ্যে, ঠিক আছে? এত কিচ্ছু লেখার দরকার নেই। কিছু কিছু ফাইন পয়েন্টস যেগুলো এক্সিস্টিং নোটের মধ্যে অ্যাড করা যেতে পারে, তোমরা খালি সেইটুকু নোট করবে, ঠিক আছে? কি বলছে দেখো, the output power developed in India is 60% is thermal, ঠিক আছে? এইটা কিন্তু এখন আর থার্মালের 60% নেই, এটা কমে গেছে, এটা 40% এর কাছাকাছি চলে এসেছে। এই নোটটা পুরোনো নোট, আমার চেঞ্জ করা উচিত ছিল। এটা 40% এর কাছাকাছি চলে এসেছে। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? এইখানে দেখো আমি একটা চার্ট বানিয়েছি, এখানে চার্টের মধ্যে থার্মাল কোনটা সেটা লিখেছি। দেখো কনভেনশনাল আর নন কনভেনশনাল, থার্মালটাকে আমি এখানে লিখেছি। এই দেখো থার্মাল পাওয়ার প্ল্যান্ট কোনগুলোকে বলে, ভালো করে দেখো। বলছে the steam power plant, gas turbine power plant, nuclear power plant together with the diesel power plant is called as thermal power plant because they convert heat into electrical energy. Thermal power plant মানে কিন্তু শুধু steam power plant নয়, gas turbine power plant তো আছে, nuclear power plant তো আছে, diesel power plant তো আছে, ঠিক আছে? এই সমস্ত কিছু নিয়ে থার্মাল পাওয়ার। সেই থার্মাল পাওয়ার প্ল্যান্টের এই যে পার্সেন্টেজটা আমি এখানে লিখেছি এটা ভুল লিখেছি, এইটা এখন অনেক কমে গেছে, ঠিক আছে? ইট হ্যাজ ফলেন ডাউন, 60% এখন আর নেই, কম আছে, ঠিক আছে? এই নোটটা পুরোনো নোট, বই থেকে করা এটা, বাদ বাকি সব ঠিক আছে। তারপর দেখো কি বলছে, for a thermal power plant the range of pressure varies from 10 kg per centimeter square to supercritical pressures and the range of temperature is 250 to 650 তোমার ডিগ্রি সেলসিয়াস। খালি এইটুকু লিখে রাখো যে টেম্পারেচার যেটা হয় সেটা 250 থেকে 650 টেম্পারেচারের মধ্যে থাকে। এখানে একটা খুব ইম্পর্টেন্ট টার্ম তোমরা হাইলাইট করে রাখবে, দ্যাট ইজ কোজেনারেশন। কোজেনারেশন মানে কি? কোজেনারেশনটা তোমরা খাতায় নোট করো। বলছে in steam engines the spent steam discharged to the atmosphere, ঠিক আছে? যে এই স্টিমটা ইউজ হয়ে যাচ্ছে সেটাকে আমরা অ্যাটমসফিয়ারে ট্যাগ করে দিচ্ছি। in case of steam turbines after the steam passes through the turbine, ঠিক আছে, it usually condensed in the condenser. However, in smaller units less than 10 megawatt steam is usually discharged into atmosphere. যদি 10 মেগাওয়াটের কম হয় সেক্ষেত্রে স্টিমটাকে আমি বাইরে এনভায়রনমেন্টে ডিসচার্জ করে দিচ্ছি। or sometime utilized in process plants such as paper mills, textile mills, sugar mills, etc. This process of reutilization of তোমার discharge steam or spent steam, this is called as cogeneration. মানে থার্মাল পাওয়ার প্ল্যান্ট থেকে যে স্টিমটা বেরোচ্ছে বা স্টিম পাওয়ার প্ল্যান্ট থেকে যে স্টিমটা বেরোচ্ছে সেটাকে আলটিমেটলি আমি কি করছি, রিইউজ করছি ইন ডিফারেন্ট মিলস। এইটাকে বলা হয় কোজেনারেশন। আর এটা চলে কোন সাইকেলে? র‍্যাঙ্কিন সাইকেলে চলে। দিস রানস আন্ডার র‍্যাঙ্কিন। তাহলে ফুয়েলে থাকা কেমিক্যাল এনার্জিটা ফার্নেসে স্টিমে থার্মাল এনার্জিতে কনভার্ট হলো, টারবাইনে সেটা মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট হলো এবং আলটিমেটলি সেটা ইলেকট্রিক্যাল এনার্জি ইন জেনারেটর কনভার্ট হলো।
স্টিম পাওয়ার প্লান্টস আর অফ টু টাইপস, একটাকে বলা হচ্ছে কন্ডেন্সিং টাইপ, একটাকে বলা হয় নন কন্ডেন্সিং টাইপ। এক্সস্ট স্টিম ইজ ডিসচার্জ ইনটু কন্ডেন্সার, যদি কন্ডেন্সারে এক্সস্ট স্টিমটা ফেলা হয় তখন সেটাকে বলবো কন্ডেন্সিং টাইপ স্টিম পাওয়ার প্লান্ট, which creates a suction at very low pressure and allows the expansion of steam in the turbine. ঠিক আছে, টারবাইনে স্টিমের এক্সপ্যানশন হতে সাহায্য করছে। ঠিক আছে, নেক্সট কি বলছে দেখো, বলছে low pressure and hence increase efficiency. These type of power plants are generally used in the central power plants to generate electrical energy to supply to different consumers. Steam is condensed into water in the condenser and is recirculated to the boiler pumps. এবং সেগুলোকে আবার বয়লার পাম্পে ফেরত পাঠানো হচ্ছে। নন কন্ডেন্সিং টাইপের ক্ষেত্রে কি হচ্ছে, the exhaust stream of the turbine is discharged in the atmospheric pressure or at a pressure greater than that of the atmospheric pressure. In this, continuous supply of fresh water is required. The process industries require steam for the purpose, for the process purpose are of this type. যে কোনো প্রসেস ইন্ডাস্ট্রিতে এইরকম কেসটা হয়ে থাকে। They use the exhaust steam from the turbine to for the process purpose. Process purpose সেখান থেকে সেই exhaust steamটাকে আবার রিইউটিলাইজ করা। থার্মাল পাওয়ার প্ল্যান্টের কিছু ক্যারেক্টারিস্টিক্স এখানে বলা হয়েছে, সাইট সিলেকশন সম্বন্ধে বলা হচ্ছে, কোথায় করা যেতে পারে। এবার বলা হচ্ছে যে কোথায় কিরকম গ্যাস থাকে এবং তার কি পরিমাণ। ঠিক আছে, বয়লার হাউসে কি কি লস হয়, কত পার্সেন্টেজ টোটাল লস, ঠিক আছে, হিট কোথায় সব থেকে বেশি লস হচ্ছে, ওয়াটারে কত লস হচ্ছে, এটা আমাদের জানতে। এই যে আমাদের ওভারঅল এফিসিয়েন্সি এত কম হওয়ার মেন কারণ কি? Why the overall efficiency in thermal power plants is very low? কেন হয় এটা? কে বলতে পারবে? ওভারঅল এফিসিয়েন্সি থার্মাল পাওয়ার প্ল্যান্টে কম কেন হয়? স্যার লসেসের জন্য, লস প্রচুর হয়, ডিফারেন্ট লসেসের জন্য ওভারঅল এফিসিয়েন্সি কমে যায়। আর একটা সে তো বুঝতে পারলাম, আরো স্পেসিফিক্যালি বলো। আরো স্পেসিফিক্যালি বলো। Because of the condenser losses. কন্ডেন্সার হচ্ছে সেই ডিভাইস বা সেই কম্পোনেন্ট যেখানে সব থেকে বেশি এনার্জি ড্রপ হয়, এনার্জি লস হয়ে যায়। মানে এরকম একটা কথা আছে, ক্যালকুলেশন আছে, যে ধরো তুমি 6 ওয়াট প্রডিউস করলে ইন দ্য পাওয়ার প্ল্যান্ট, ঠিক আছে, ঠিক আছে, আর তার মাত্র 1 ওয়াট চলে আসে ইউটিলাইজেশন। এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হচ্ছে to generate 1 watt of electricity, the equivalent resources used from the atmosphere or from the nature, ঠিক আছে, সেইটা হচ্ছে প্রায় 6 ওয়াটের কাছাকাছি। বাদ বাকি 5 ওয়াটের লস হয়। মানে আমরা যে ইলেকট্রিক্যাল এনার্জি ইউজ করছি, এই 1 ওয়াট অফ ইলেকট্রিক্যাল এনার্জি প্রডিউস করতে যে অ্যামাউন্ট অফ রিসোর্স ইউটিলাইজেশন হয় সেটা ইকুইভ্যালেন্ট টু 6 ওয়াটস। বাদ বাকি পুরোটাই তোমার লসে চলে যায়। এটা একটা ক্যালকুলেশন আছে, দেখবে পাওয়া যায়। আচ্ছা, এখানে কোথায় কত প্রেসার রাখতে হবে সেই সম্বন্ধে বলা আছে, এফিসিয়েন্সি রেঞ্জ, এগুলো সব বলা আছে, সব পড়বে। এই ছবিটা আমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ ছবি, ঠিক আছে, এই ছবিটাই আমরা সবাই বারবার স্টাডি করি। মেন কথা মনে রাখবে যে বয়লার কি জিনিস, বয়লার কি জিনিস। দেখো বয়লারে কি হয়, এটাই হচ্ছে আমার থার্মাল পাওয়ার প্ল্যান্টের মেন
পয়েন্ট। আমরা যদি জানি যে বয়লারে কি হয়, প্রথম কথা হচ্ছে বয়লারে আমার লাগবে হচ্ছে জল, ওয়াটার, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে জলটা গরম করার জন্য আমার লাগবে হচ্ছে ফুয়েল, মানে কয়লাকে বার্ন করতে হবে, ফুয়েল। এবার যখন জলটা ফুটে বাষ্প হলো, ঠিক আছে, তাহলে জলটা ফোটালে ফুটে সেটা কি তৈরি হলো, বাষ্প তৈরি হলো, ভেপার বা স্টিম, ঠিক আছে। স্টিম তৈরি হওয়ার পর সেই স্টিমটাকে আমি ইউটিলাইজ করছি ফর দা রোটেশন অফ দ্য টারবাইন, তাই তো। আর একটা জিনিস কি আছে, যখন এই ফুয়েলটা জ্বলে গেল, সেখান থেকে অ্যাশ তৈরি হলো, ছাই, ঠিক আছে। তাহলে আমাদের যে গোটা পড়াশোনাটা এই 4-5টা জিনিসের মধ্যেই সীমাবদ্ধ। এই ফুয়েল, অ্যাশ, ওয়াটার আর স্টিম, এই 4টে জিনিসের মেনটেনেন্সেই আমাদের পুরো কাজটা হয়ে থাকে। বর্তমান দিনে আমরা যে পাওয়ার প্ল্যান্টে ভিজিট করেছিলাম, সেই পাওয়ার প্ল্যান্টে আমরা দেখেছিলাম, যারা পাওয়ার প্ল্যান্টে কাজ করে তারা ভালো বুঝতে পারবে, দ্যাট ইজ কল্ড এজ আ ফায়ারবল টেকনোলজি। ফায়ারবল, এই কথাটা শুনেছো? ফায়ারবলের ব্যাপারটা, ফায়ারবল ব্যাপারটা কি শুনেছি স্যার। শুনেছো তো? তোমাদের একটা ছবি দেখায়, তোমাদের একটা ছবি দেখায়। তোমাদের একটা ছবি দেখায়। ছবিটা দেখাতে পারলে ভালো হয়, ছবিটা দেখাতে পারলে ভালো হয়। ছবিটা দেখাতে পারলে ভালো হতো। এটা কি আছে? ফায়ার বলে আমি একটা ভিডিও করেছিলাম। এইটা হচ্ছে তোমার ডিপিএল, দুর্গাপুর প্রজেক্টস লিমিটেড, এই এক্সাইড ইয়ের রুমটা পুরোটা, ঠিক আছে, দুর্গাপুর প্রজেক্টস এর। এইখানে খানিকটা হলো দেখা যাচ্ছে, এখানে অ্যাকচুয়ালি ক্যামেরা অ্যালাউ নয়, এই জায়গাটা একটু যদি যাওয়া যায়। এইটা হচ্ছে তোমার এক্সাইটার, এইটা হচ্ছে তোমার জেনারেটর, আর এইটা হচ্ছে তোমার টারবাইন, ঠিক আছে। এটা 17.5 মিটার লেভেলে আমরা দাঁড়িয়ে আছি, 17.5 মিটার লেভেলে। এই উপরে সব ক্রেন ফেন আছে, ঠিক আছে। আমরা এরপরে দেখি, এটা হচ্ছে ফ্লোরটা। এখানে আমরা এই কন্ট্রোল রুমের দিকে যাচ্ছি। এইখানেই আমরা একটা ভিডিও করেছিলাম, করা যায় না মনে হয়, আমরা দেখছি 21। এইটা একবার প্লে করে দেখি কি হচ্ছে। ওপেন উইথ, এই ফায়ার বলের যে ছবিটা আমি এটা রেকর্ড করেছিলাম। এইটা হচ্ছে কন্ট্রোল রুমটা পুরোটা, ঠিক আছে। যদিও এটা পুরোপুরি ভালোভাবে দেখা যাচ্ছে না, যাই হোক, এটা হচ্ছে কন্ট্রোল রুমটা। এইটা একবার দেখি।
খুব রেস্ট্রিকশন ছিল মানে ভিডিওটা যে ভালো করে করবো সেই করারও সুযোগ পাইনি, মোবাইলে হাতই দিয়ে দিচ্ছিল না। এই এগুলো অনেক কাজ জিনিস, এগুলো দেখতে পারলে কাজ হবে। এটা হচ্ছে ইয়ারটা, এইটা হচ্ছে ইয়ারটা। যাই হোক ওই ভিডিওটা একটা ছবি অথবা একটা ভিডিও ছিল, সেই ভিডিওটা আমি আপাতত দেখাতে পারছি না। যাই হোক ওই ফায়ার বলটা অ্যাকচুয়ালি কি, ফায়ার বলটা অ্যাকচুয়ালি মুখে বলে তাহলে বুঝতে পারবে। ফায়ার বলটা হচ্ছে এই চারিদিক থেকে তোমার বলবো গাছ, জানো তো, আর এইখানে একটা রিং তৈরি করা হয়েছে, মানে তৈরি করা হয়েছে থ্রু দিয়ে তোমার, জেটের থ্রু দিয়ে তোমার ওই ইয়েগুলোকে স্প্রে করা হচ্ছে, ডাস্টগুলোকে। ডাস্টগুলো যে ফায়ার বলটা তৈরি করছে ডিউ টু ফ্রিকশন তৈরি হচ্ছে, মানে কোনো আগুনের সিস্টেমটা নেই। মানে ধরো ছোট ছোট যে কণাগুলো আছে, ঠিক আছে, ডাস্ট পার্টিকেল গুলো যেগুলো যেগুলো রয়েছে, মানে কয়লার যে গুঁড়োগুলো এগুলো আছে, এই কয়লার গুঁড়োগুলো এত জোরে এরা স্ট্রাইক করছে, এই জোরে স্ট্রাইক করার জন্য এখানে আগুন ধরে যাচ্ছে। আর এই ভেতরে যে টেম্পারেচারটা আছে, ভেতরে একটা টেম্পারেচার আছে, মানে অ্যাকচুয়ালি কোনো আগুন নেই ওখানে। কি বললাম বুঝতে পারলে? এরকম মাল্টিপল লেয়ার্স অফ ফায়ারবলস তৈরি হচ্ছে, এরকম মাল্টিপল লেয়ার্স আছে। কি বলতে চাইছি, আমার বক্তব্যটা পরিষ্কার হচ্ছে? পাথরে পাথরে ঘষা লাগলে আগুন জ্বলে তো? হ্যালো, হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এখানে অ্যাকচুয়ালি ছোট ছোট ওই ফাইন ডাস্ট পার্টিকেল গুলো, ডাস্ট পার্টিকেল বলবো না, মানে কয়লার যে গুঁড়োগুলো, পালভারাইজ যে কোলগুলো আছে, সেগুলোকে হাই স্পিডে থ্রো করা হচ্ছে, জানো তো, এরকম বিভিন্ন লেভেলে। এইটা ধরো একটা 10 মিটার লেভেল, এটা ধরো একটা 9 মিটার লেভেল, এটা ধরো 8 মিটার লেভেল, এটা ধরো 7 মিটার লেভেল, মানে প্রত্যেকটা ডিফারেন্ট লেভেলসে আলাদা আলাদা ফায়ার বল তৈরি করা হচ্ছে বিকজ অফ দিস, মানে কি বলবো, একে অন্যের সঙ্গে হিট করার জন্য। এই ফায়ার বলটাই তোমার উপরে যে ওয়াটারটা আছে সেটাকে স্টিমে কনভার্ট করছে। আমরা জেনারেলি কি ভাবতাম, আমরা জেনারেলি ভাবতাম যে নিচে একটা, আমরা যেগুলো পড়ে এসেছি সেগুলো হচ্ছে কি, ধরো এখানে একটা গ্রেটিং থাকবে, গ্রেটিং মানে হচ্ছে একটা তাওয়া টাইপের, ঠিক আছে। এই গ্রেটিং এর তলায় আমি ফুয়েলটাকে বার্ন করব, ফুয়েল বার্নিং হবে, এই গ্রেটিং এর মধ্যে দিয়ে হিটটা বেরোবে, আর এইখানে তোমার থাকবে হচ্ছে পালভারাইজড যে ফুয়েলটা, সেইটা থাকবে, ফুয়েল মিক্সটা থাকবে। কারণ ফুয়েল মিক্স মানে হচ্ছে এখানে কোলও থাকতে পারে আর অন্যান্য মেটেরিয়ালও থাকতে পারে। তো এইটা হচ্ছে একরকম টেকনোলজি, যেখানে তোমার গরম যেটা হচ্ছে সেটা হচ্ছে বিকজ অফ নিচে ফুয়েল বার্নও হচ্ছে, আবার উপরে তোমার মেটেরিয়ালও আছে, তাই তো? এর ক্ষেত্রে কেসটা এর ভেতরে একটা ফিক্সড টেম্পারেচার আছে, আর ওই পার্টিকেল গুলো একে অন্যের সঙ্গে হিট করার ফলে এই ফায়ার বলটা ক্রিয়েট হচ্ছে। যারা কখনো কোনো এই পাওয়ার প্ল্যান্টে যাবে, বর্তমান দিনের যে পাওয়ার প্ল্যান্ট, তারা এখানে গিয়ে দেখতে পাবে এই জিনিসটা। আমি কি বলতে চাইছি সেটা আরো ভালোভাবে পরিষ্কার হবে। এখানে দেখো টোটাল 4টে সার্কিট আছে, আমাকে টোটাল 4টে সার্কিট স্টাডি করতে। আমি প্রথমে কি বললাম, আমি প্রথমেই বললাম যে জল লাগানোর জন্য, মানে বয়লারটাকে অপারেট করার জন্য আমার দরকার হচ্ছে ফুয়েল। ওই জন্য দেখো প্রথমেই যেটা লেখা রয়েছে সেটা হচ্ছে কোল স্টোরেজ। প্রথমে লেখা আছে কোল স্টোরেজ, কোল হ্যান্ডলিং প্ল্যান্ট এন্ড বয়লার। দিস ইজ দি ফুয়েল অ্যান্ড অ্যাশ সার্কিট, ঠিক আছে, যেটাকে বলা হয় ফুয়েল অ্যান্ড অ্যাশ সার্কিট। এর পরে নাম সব দেওয়া রয়েছে। দেখো এই জায়গাটা হচ্ছে সেই পোর্শনটা, এই পোর্শনটা ফুয়েল অ্যান্ড অ্যাশ সার্কিট, ঠিক আছে। তোমার আমি এইখানে যে ছবি দেখেছিলাম, এই যে ফুয়েল গেল বয়লারে, অ্যাশ হয়ে বেরোলো, এইটা একটা সার্কিটের মধ্যে পড়ে। নেক্সট হচ্ছে দেখো বলা আছে স্টিম বয়লার, সুপার হিটার, হাই প্রেসার টারবাইন, রিহিটার, লো প্রেসার টারবাইন আর কন্ডেন্সার। এইটা অ্যাকচুয়ালি কোনটা বলো তো?
এইটা হচ্ছে স্টিম সার্কিটটা। এই যে স্টিমটা তৈরি হয়েছে, স্টিমটা কার কার মধ্যে দিয়ে যাবে? বয়লার থেকে বেরোনোর পর দেখো, বয়লার থেকে স্টিম বেরোচ্ছে, স্টিমটা যাচ্ছে সুপার হিটারে, সুপার হিটারে যাওয়ার পর যাচ্ছে হচ্ছে গিয়ে হাই প্রেসার টারবাইন, হাই প্রেসার টারবাইন থেকে লো প্রেসার টারবাইন, ঠিক আছে। তারপর সেটা চলে যাচ্ছে হচ্ছে গিয়ে তোমার হাই প্রেসার টারবাইন থেকে রিহিটার, রিহিটার থেকে স্টিমটাকে আবার লো প্রেসার টারবাইন করা হয়, তারপর সেটাকে আবার তোমার অল্টারনেটরে দেওয়া হচ্ছে। তো এইটা একটা হয়ে যাচ্ছে স্টিম সার্কিট। এই যে স্টিমটা কোন দিক দিয়ে ফ্লো করছে, লো প্রেসার টারবাইন থেকে স্টিমের একটা এক্সজস্ট তৈরি হয়। এই স্টিমটা যেটা ইউজ করা গেল না সেটাকে কন্ডেন্সারে দেওয়া হচ্ছে। আমি এটাই বললাম যে কন্ডেন্সারে তোমার সব থেকে বেশি এনার্জি লস হচ্ছে। সো দিস ইজ দি পার্ট অফ স্টিম সার্কিট, ঠিক আছে। এইটা হচ্ছে আমার কাছে পুরোটাই স্টিম সার্কিটের পোর্শন। এই স্টিম সার্কিটটার সাপ্লাইটা আসছে হচ্ছে ওয়াটার থেকে, ওয়াটারটা আসছে যে কোনো ইকোনোমাইজার থেকে, ঠিক আছে। যে ইকোনোমাইজার কি করছে, এই রিহিটার থেকে যে রিইউজড গ্যাসেস থাকবে, সেই রিইউজড গ্যাসকে কাজে লাগিয়ে আবার জলটাকে গরম করার কাজ করছে। তুমি যদি এর ইনপুটটা ভাবতে চাও, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি লো প্রেসার টারবাইনের এক্সজস্ট থেকে। লো প্রেসার টারবাইন থেকে কন্ডেন্সারে এলো, কন্ডেন্সার থেকে কন্ডেন্সেট করা হলো জলে পরিণত করা হলো কুলিং টাওয়ারের থ্রু দিয়ে। এই কুলিং টাওয়ার গুলোকেই আমরা অ্যাকচুয়ালি দেখতে পাই। দেখবে বাইরে বড় বড় যে টাওয়ার গুলো দেখতে পাই, আমার পাওয়ার প্ল্যান্টের বাইরে থেকে যেগুলো দেখা যায় বড় বড় টাওয়ার গুলো, এইগুলো হচ্ছে সবকটা কুলিং টাওয়ার, ঠিক আছে। সব কটা হচ্ছে কুলিং টাওয়ার। এই কুলিং টাওয়ার গুলো আমাদের ওয়াটারের যে কন্ট্রোল, সেই কন্ট্রোলে মানে ওয়াটারের যে টেম্পারেচার কমানো এবং জলে কনভার্ট করা, সেটাতে সাহায্য করে। কন্ডেন্সার থেকে যে কন্ডেন্সেটটা, সেটা কন্ডেন্সেট এক্সট্রাকশন পাম্পের থ্রু দিয়ে, ঠিক আছে, লো প্রেসার লো এলপি হিটারের থ্রু দিয়ে, ফিড ওয়াটার পাম্পের থ্রু দিয়ে, এইচপি হিটারের থ্রু দিয়ে, মানে হিট হতে হতে ইকোনোমাইজারে যাচ্ছে। ইকোনোমাইজার থেকে চলে যাচ্ছে ওয়াটারটা ডাইরেক্ট বয়লারে। এটা হচ্ছে তোমার জলটা। আমি এখানে তোমাদের বললাম যে আমার জল লাগবে। জলটা হচ্ছে কি, এই স্টিমের এক্সস্ট থেকেও ইউজ করা হচ্ছে, আবার এক্সটার্নাল তোমার কোনো স্টিম বা কোনো রিভার থেকেও কালেকশন করে দেওয়া যেতে পারে, ঠিক আছে। এয়ার দরকার পড়বে ফুয়েলটাকে বার্নিং করার জন্য, সেইটা এখানে আমি হয়তো দেখাইনি। এখানে আমাদের আরেকটা জিনিস যেটা দরকার, সেটা হচ্ছে ভেরি ফান্ডামেন্টাল, সেটা হচ্ছে এয়ার। এখানে যেটা আরেকটা যেটা দরকার, সেটা হচ্ছে এয়ার। এই সমস্ত কিছুর জন্য সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমার আরেকটা জিনিস দরকার, দ্যাট ইজ এয়ার। এয়ার ছাড়া তো বার্নিং হবে না। তো এয়ারটা আসছে কোথা থেকে? দেখো, এয়ারের ইনটেকটা আসছে হচ্ছে একটা এফডি ফ্যান থেকে, ফোর্স ডট ফ্যান থেকে, ঠিক আছে। ফোর্স ডট ফ্যানটাকে এয়ারটাকে পুশ করছে থ্রু এয়ার প্রিহিটার। সেই এয়ারটা ইনটেক্ট হলো তোমার বয়লারে, বয়লার থেকে ফ্লু গ্যাস হিসাবে সেটা বেরোলো, বিভিন্ন তোমার ওই পার্টিকেল গুলো মিশিয়ে যাচ্ছে, দিয়ে সেটা বেরিয়ে আসছে। সুপার হিটারে তার থেকে এনার্জি এক্সট্রাকশন হলো, রিহিটারে এক্সট্রাকশন হলো, তারপর ইকোনোমাইজারে এক্সট্রাকশন হলো, তারপর সেটা এয়ার প্রিহিটার দিয়ে ইএসপির ভায়া হয়ে সেই ফ্লু গ্যাসটা থ্রু ইনডিউসড ডট ফ্যান, আইডি ফ্যান, সেটা চিমনিতে চলে গেল, এবং চিমনি থেকে বাইরের দিকে এক্সস্ট হিসাবে বেরিয়ে গেল, ঠিক আছে। ইএসপির সঙ্গেই দেখো লেখা আছে আইডি ফ্যান, আর এয়ার প্রিহিটারের সঙ্গে দেখো লেখা রয়েছে ফোর্স ডট ফ্যান বা এফডি ফ্যান। এবারে প্রত্যেকটা সার্কিটে আলাদা আলাদা কাজ আছে। কোল অ্যান্ড অ্যাশ সার্কিট, এয়ার অ্যান্ড গ্যাস সার্কিট, ফিড ওয়াটার অ্যান্ড স্টিম ফ্লো সার্কিট এবং কুলিং ওয়াটার সার্কিট। এইগুলোর সম্বন্ধে বেসিক ডেসক্রিপশন প্রত্যেক কটাই এর মধ্যে লেখা আছে, ঠিক আছে। বয়লারে কি কি কাজ, কত টেম্পারেচার হতে পারে, এইগুলো একটু দেখে রাখবে, এগুলো খুব বেসিক। আচ্ছা, বয়লারের পর আসে হচ্ছে হ্যাঁ, বয়লারের টাইপস। দুটো টাইপের বয়লার হয়, একটা হচ্ছে ওয়াটার টিউব বয়লার, একটা হচ্ছে ফায়ার টিউব বয়লার, নিশ্চয়ই পড়ে থাকবে। ওয়াটার টিউব বয়লারের অর্থ হচ্ছে ওয়াটার উইদিন টিউব। এইভাবে পড়বো, ওয়াটার টিউব বয়লার মানে হচ্ছে ওয়াটার উইদিন টিউব, টিউবের মধ্যে হচ্ছে ওয়াটার থাকে, আর ফায়ারটা বাইরে থাকে। আর ফায়ার টিউব মানে হচ্ছে ফায়ার উইদিন টিউব, টিউবের মধ্যে ফায়ার থাকে। এইভাবে তার ইউজ কোথায় কোনটা হয় না হয় সেগুলো দেওয়া আছে। ডিফারেন্ট টাইপস অফ বয়লার সম্বন্ধে বলা রয়েছে, বয়লার এক্সাম্পল সম্বন্ধে বলা আছে, একটু পড়ে দেখবে। মেরিট ডিমেরিট অনেক কিছু লেখা আছে, অনেক গল্প এখানে লেখা আছে।
জাস্ট একবার রিডিং করে দেখবে তাহলেই হবে। বেনসন বয়লার অনেক কিছু দেওয়া আছে, ডিফারেন্ট টাইপস অফ বয়লারের ক্লাসিফিকেশন, হ্যানা ত্যানা এগুলো সব দেওয়া আছে। নেক্সট হচ্ছে সুপার হিটার। ওই যে বললাম the function of the superheater is to remove, মানে প্রত্যেকটা কম্পোনেন্টের ফাংশনটা মেইনলি আমাদের দেখতে হবে, ফাংশন এবং অ্যাপ্লিকেশন কি কাজে লাগে। The function of the superheater is to remove the last traces of moisture from the saturated steam, যেন কোনো রকম ভাবে ময়েশ্চার যেন না থাকে। Economizer, flue gases coming out of the boiler carry a lot of heat, তো সেই হিটটাকে আমাকে রিইউটিলাইজ করতে হয় by using economizer। এয়ার প্রিহিটার, দেখো টেম্পারেচার গুলো খেয়াল করবে, ঠিক আছে। এয়ার প্রিহিটারের টেম্পারেচার হচ্ছে 350 থেকে 250, বয়লারের টেম্পারেচার হচ্ছে 650 থেকে 350, আর আই থিঙ্ক বয়লারের টেম্পারেচারটাও লেখা ছিল, কত লেখা ছিল? বয়লারের টেম্পারেচার কত ছিল? 450 থেকে 600। 450 থেকে 600। এই দেখো, the boilers have been built to generate around temperature 500 degree Celsius. লামার বয়লারটা 500 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের জন্য ছিল, মোটামুটি। টেম্পারেচার রেঞ্জ আর অ্যাটমসফিয়ারিক প্রেসার রেঞ্জ এই দুটো একটু নোট করে রাখবে, ঠিক আছে। এটা ডিটেলস অনেক কিছু লেখা আছে, তবু চাপা অনেক কিছু দেওয়া আছে, গ্রাফ ট্রাফ সব করা আছে, এইগুলো হচ্ছে ব্যাপার। তোমরা এই নোটটা পড়বে, ঠিক আছে। কন্ডেন্সার সম্বন্ধে লেখা রয়েছে, কন্ডেন্সারে কি কাজ, জলের ইয়ে করার, তারপরে বয়লার ফিড পাম্প, কন্ডেনসেট পাম্প, ফিড ওয়াটার হিটার, এগুলোর কি কাজ, সমস্ত কম্পোনেন্ট গুলো সব লেখা আছে, এগুলো একটু পড়ে দেখবে। আচ্ছা, এই টপিকটা একটু পড়ো, ডিঅ্যারেটর কি জিনিস। হচ্ছে স্টিম জেনারেটিং বয়লার রিকোয়ার্স দ্য বয়লার ফিড ওয়াটার টু বি ডিভয়েড অফ এনি এয়ার অর আদার ডিজলভড গ্যাসেস। কোন রকম যেন গ্যাস মিক্স হয়ে না থাকে বা এয়ার যেন মিক্স হয়ে না থাকে, ওই জন্য ডিঅ্যারেটর আমরা ইউজ করে থাকছি, particularly to avoid corrosion, in order to avoid corrosion in the boiler. Power stations use a deaerator to provide for the removal of air and other dissolved gases in the boiler feed water. বয়লারে যে ওয়াটারটা ঢোকানো হচ্ছে তার মধ্যে যেন কোনো এক্সট্রা গ্যাস বা এয়ার মিশে না থাকে ওয়াটারটার মধ্যে, সেইটা মেকশিওর করা হচ্ছে। আরো অনেক ডেসক্রিপশন ফেক্সক্রিপশন অনেক কিছু লেখা আছে, পড়বে। ডিঅ্যারেটরের ছবি দেওয়া আছে, হার্ডনেস লেভেল, হ্যানা ত্যানা সব লেখা আছে। আচ্ছা, ড্রটের মধ্যে দেখো, ড্রট ব্যাপারটা কি বলছে, দ্য বার্ন প্রোডাক্ট মাস্ট অলসো বি রিমুভ কুইকলি, যেটা পুড়ে গেছে। দিস ফেসিলিটেট দ্য ফ্লো অফ এয়ার and remove of the burn products. The pressure difference is required, মানে প্রেসার ডিফারেন্স ক্রিয়েট করে আলটিমেটলি আমরা বার্ন যে অ্যাশ রয়েছে সেগুলো আমরা দূর করি। দিস ইজ নোন অ্যাজ ড্রট। একটা হয় ন্যাচারাল ড্রট, একটা হয় আর্টিফিশিয়াল ড্রট। তো when drought is produced within the help of a chimney, চিমনি দিয়ে যখন আমরা ড্রট তৈরি করি সেটাকে বলা হয় ন্যাচারাল ড্রট, ঠিক আছে। চিমনি বাদ দিয়ে যেগুলো ইউজ করা হয় সেগুলো বলা হয় আর্টিফিশিয়াল ড্রট, ঠিক আছে। চিমনি ড্রটের ক্যালকুলেশন সব দেওয়া আছে, কত থাকা উচিত, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ লিমিটেশন সব দেওয়া আছে। ইনডিউসড ড্রটের ব্যাপারটা হচ্ছে, দেখো, ইন ইনডিউসড ড্রট এ ব্লোয়ার ইজ ইনস্টলড নিয়ার দ্য বেস অফ দ্য চিমনি। চিমনির বেসে আইডি ফ্যানটাকে বসানো হচ্ছে। এখানে তো বেস হয়ে গেল, টপ কি করে হবে তাহলে? অ্যান্সারটা ভুল দিয়েছি তো। The induced draught, a blower is installed near the base of the chimney. The air is sucked into the system by reducing the pressure to the system below the atmosphere. The suction head produced by the ID fan depends upon the draught requirement. ওখানে কোশ্চেনটা কি ছিল? আইডি ফ্যানটা কোথায় বসানো হয় নাকি এরকম কোশ্চেন ছিল?
এখানে বলছে the induced drought in induced drought a blower is installed near the base of the chimney. চিমনির বেসে যদি ইনডিউসড ডটের ব্লোয়ারটা লাগানো হয় তার মানে হচ্ছে ইনস্টলেশনটা তো নিচে হয়েছে, বটমে হয়েছে। এটা একটু দেখতে হবে। এটা ঠিক লেখা আছে, এটা নিয়ে কোনো অসুবিধা নেই, এই কোশ্চেনটা একটু দেখতে হবে। কোথায় গেল? টপ, at the top, at the top, at the top, at the top. At the top. এই যে, এই কোশ্চেন আমি স্টার মেরে রেখেছি। আইটি ড্রাফটের জন্য ইন দ্য মিডিল পার্ট এখানে ফ্যানটা কোথায় লাগানো হয়েছে সেটা বলছি। ব্লোয়ারটাই তো ফ্যানটা নাকি? অ্যান্সার বটমই হবে। তাহলে এটা বটম হবে না, এটা বটম বটম। যখন এয়ারটাকে অ্যাটমসফিয়ার থেকে নেওয়া হয় তখন সেটা এফডি ফ্যান ইউজ করা হয়। হ্যাঁ, এটা বটম করো, ঠিক আছে, বটম করো। এই যে লিখেছে, এই যে ব্লোয়ারটা লিখেছে, দেখো এই যে কি লিখেছে, the blower is installed near the base of the chimney, চিমনির বেসে মানে তলায় বটমে রয়েছে ব্লোয়ারটা। The draught is independent of the hot column of the air in chimney, therefore the gases may let out as cold as possible. The primary purpose of the primary purpose is not for developing draught, therefore height of the chimney is not very much. ঠিক আছে, এখানে height of the chimney কমে যাচ্ছে। ইনডিউস ডট ইউজ করার জন্য অত বড় চিমনি আর ইউজ করতে হচ্ছে না। ঠিক আছে, এই যে আইডি ফ্যানটা বেশি লাগানো আছে। ফার্নেস থেকে ইকোনোমাইজার, এয়ার প্রিহিটার, আইডি ফ্যান হয়ে চিমনি দিয়ে বেরিয়ে যাচ্ছে। ফোর্স ডট ফ্যান, a blower or fan is installed near, এটাও তো বেস। হ্যাঁ, দুটোই তো বেস হবে তার মানে, তাই না? কি বলছে ইন এফডি ফ্যান, আমিও তাই জানলাম, দুটোই তো বেসে বসাবে। In FD fan, a blower or fan is installed near the base of the boiler and air is forced to pass through the furnace. একটা হচ্ছে বাই ফোর্স এয়ার পাঠানো হচ্ছে, একটা সাকশনের মতো কাজ করছে। আইডি ফ্যানটা সাকশনের কাজ করে। একটা হচ্ছে যে বয়লারের বেসে লাগানো হয়, একটা হচ্ছে চিমনির বেসে লাগানো। হ্যাঁ, চিমনির বেসে লাগানো হচ্ছে তোমার আইডিটা, মানে একটা হচ্ছে পুলিং এর কাজ করে, পুলিং, আর একটা থ্রোয়িং এর কাজ করে। এফডি ফ্যানটা ফোর্সফুলি হাওয়াটা পাঠাচ্ছে আর এটা পুল করছে। আইডি ফ্যানটা মানে অ্যাকচুয়ালি টেনে নিয়ে আসছে কোনো জিনিসকে, এটা পুশ, এটা পুল। বলছে if the FD is used alone, then the furnace cannot be opened either for firing or inspection, because high pressure air inside the furnace will try to blow out suddenly and there will be every chance of blowing out of the fire completely and the furnace stops. If ID is used alone, the furnace cannot be opened either for firing or for inspection, because the cold air will try to rush the furnace as the pressure inside the furnace below the atmospheric pressure. এর ফলে কি হচ্ছে, একটা ইফেক্টিভ ড্রট and dilute the combustion. এই জন্য দুটোকেই একটা ব্যালেন্সড ওয়েতে ইউজ করা হচ্ছে।
এখানে ব্যালেন্স ডটের কথাটা বলেছি। Empty fan pushes the atmospheric air through the air preheater, damper, and various ducts and burners into the furnace. The ID fan pulls the combustion gases from the furnace throughout heat transfer surfaces and superheater and reheater economizer and the gas side air preheater and onto the stack or the chimney. The stack or the chimney, because of its height, adds natural driving pressure to its own. এই সম্বন্ধে আরো বিশেষ কিছু বলেছে। স্টিম টারবাইন সম্বন্ধে বলেছে, কত রকম টারবাইন হয় না হয়। লিউব্রিকেশন সিস্টেম সম্বন্ধে বলেছে, ফাংশন অফ লিউব্রিকেশন সিস্টেম। বারিং গিয়ার সম্বন্ধে লেখা আছে, গভর্নিং সিস্টেম সম্বন্ধে লেখা আছে। কুলিং, কত রকমের কুলিং আছে, এয়ার কুলিং, হাইড্রোজেন কুলিং, এদের সম্বন্ধে লেখা আছে। ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টের সম্বন্ধে 2-4 কথা লেখা আছে। এক্সাইটার কন্ট্রোল, ভোল্টেজ রেগুলেটর, রিঅ্যাক্টর, ট্রান্সফরমার, সার্কিট ব্রেকার, সুইচ ইয়ার্ড আর বাদবাকি সমস্ত কম্পোনেন্টস। কোল্ড স্টার্টিং কি করে করা হবে টারবাইনের, তার স্টেপস কিছু লেখা আছে। স্টেপস ফর শাটিং ডাউন দ্য টার্বো জেনারেটর সেটা লেখা রয়েছে। রিকমেন্ডেড স্টার্টিং প্রসিজার অফ দ্য টারবাইন অর অল্টারনেটর, কোথায় কত কি কি ভ্যালু থাকবে, হট স্টার্ট, আফটার ট্রিপ, ওয়ার্ম স্টার্ট, কোল্ড স্টার্ট, সেই ডিটেইলটা দেওয়া আছে। কত রকমের ফুয়েল হ্যান্ডেলিং সিস্টেমস আছে, বাক এলিভেটর আছে। ফায়ারিং এর যে স্ট্রোকার মেথড যেগুলো রয়েছে সেগুলোর কথা বলা যায়। সলিড ফুয়েল ফায়ারিং হয়, পালভারাইজড ফুয়েল ফায়ারিং হয়। ওভারফিড স্ট্রোকার, আন্ডারফিড স্ট্রোকার, এই সম্বন্ধে সব লেখা আছে। এগুলো একবার পড়ে দেখবে, মেনলি এইটা তোমরা পড়বে যদি সময় পাও, এই পালভারাইজড ফুয়েল ফায়ারিংটা পড়বে। ঠিক আছে, বড় বড় বল মিল থাকে, বল মিলের মধ্যে বলগুলো একে অন্যের সঙ্গে ধাক্কা খায়, ধাক্কা খেয়ে আমাদের যে কোলটা রয়েছে সেই কোলটাকে খুব ছোট 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 কণা অ্যাকচুয়ালি কনভার্ট করে দেয়। তোমরা যদি কোনোদিন কোনো থার্মাল পাওয়ার প্ল্যান্টে ভিজিট করে থাকো, দেখবে ইয়ার্ডের মধ্যে সবার আগে এরকম বড় বড় গোল গোল বল পড়ে আছে। এই গোল গোল বলগুলোই হচ্ছে তোমার বল মিলের বল। এইগুলো এরকম ঝুলন্ত অবস্থায় থাকবে আর এরা একে অন্যের সঙ্গে ধরো ধাক্কা ধাক্কা খাচ্ছে। ঠিক আছে, একে অন্যের সঙ্গে ধাক্কা খাচ্ছে। আর এই ফুয়েলটাকে কি করা হবে, ওই তুমি কনভেয়ারের করে উপরের দিকে তুলেছো, তুলে এইখান থেকে নিচে ফেলবে। আর যখন এটা পড়বে তখন নিচে পড়ার সময় এই বারবার মাল্টিপল বলের সঙ্গে ধাক্কা খেতে খেতে ওটা আরো ছোট 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 টুকরো কনভার্ট হয়ে যাবে। এইটাই জেনারেল ফিগার হিসেবে তোমরা কোনো পাওয়ার প্ল্যান্টে গেলে বুঝতে পারবে, দেখতে পারবে। এই জিনিসটা করে রাখবে, হোয়াট ইজ ফ্লুইডাইজড গেট কম্বাসশন। যেখানে একটা প্র্যাকটিস সেট আছে, এটা তোমরা তো এই পর্যন্ত তোমাদের থার্মাল পাওয়ার প্ল্যান্টের পোর্শনটা। এখানে একটা প্র্যাকটিস সেটও দেওয়া আছে, আই থিঙ্ক সলিউশনও করে দেওয়া আছে, করে দেখবো। পুরোনো কোশ্চেন আছে, এগুলো প্র্যাকটিস কোশ্চেন ফেলে দেওয়া আছে। এই পর্যন্ত তোমাদের থার্মাল পাওয়ার প্ল্যান্টটা থাকবে। এখানে পুরো ডিটেলসে সবকিছু লেখা আছে, একবার পড়ে দেখবে, আশা করি খুব ভালো আইডিয়া হবে। থার্মাল পাওয়ার প্ল্যান্ট সম্বন্ধে এর থেকে বেশি দেখার দরকার। এই পর্যন্তই আজকের ক্লাসটা থাকলো। থ্যাংক ইউ সকলকে। থার্মাল পাওয়ার প্ল্যান্ট তোমরা যারা রিসেন্ট কাছাকাছি এক্সামিনেশন আছে তারা এটাকে একবার রিডিং করবে খালি। ঠিক আছে, পুরোপুরি পড়ার দরকার নেই, জাস্ট কোশ্চেন আনসারের থ্রু দিয়ে গেলেই হবে। অনেক কিছু আছে, এত কিছু দেখার দরকার। আমি সলিউশনটা দিয়ে দিচ্ছি তোমাদের, তোমরা তোমাদের কাছে যেতে থাকবে। তাহলে এই পর্যন্ত বলে শেষ করলাম। থ্যাংক ইউ সকলকে, বাই। তাহলে পরের ক্লাসটা 3টে থেকে শুরু হবে, নিশ্চিত যেরকম হচ্ছিল 3টে থেকে। হ্যাঁ।